তাহলে আমরা যে টপিক দেখবো আজকে, আমাদের দেখেন টপিক টাইটেল বলা আছে ডেটা ফ্লো ডায়াগ্রাম বা ডিএফডি। ডেটা ফ্লো ডায়াগ্রাম আসলে কি কাজে ইউজ হয় এবং কেন ইউজ করি আমরা ওটা নিয়ে একটু কথা বলি। ফার্স্ট অফ অল দেখেন ডেটা ফ্লো ডায়াগ্রাম আহ খুব সিম্পলি বোঝা যাচ্ছে যে আমরা এখানে একটা সফটওয়্যারের ভিতরে বা একটা সিস্টেমের ভিতরে ডেটাগুলো কিভাবে ফ্লো করে। ডেটা ফ্লো বলতে বোঝাচ্ছে যে ডেটা আসলে কোন একটা সিস্টেমে ইনফ্লো হয়, মানে বাইরে থেকে আসে, অথবা সিস্টেম থেকে প্রসেস হওয়ার পরে কোনো ডেটা আউটফ্লো হয় বা সিস্টেম থেকে বাইরের দিকে যায়। তাহলে ডেটাগুলো আসলে একটা সিস্টেমে কিভাবে ফ্লো করে, কোথা থেকে আসতেছে, কোথায় প্রসেস হচ্ছে এবং কোথায় স্টোর হচ্ছে, কোথা থেকে আবার আমি আউটপুট দেখতেছি, এই জিনিসগুলোকে আমরা একটা ডিএফডি বা ডেটা ফ্লো ডায়াগ্রাম দিয়ে দেখি আসলে। তাহলে সিম্পল ডেফিনেশন যদি খেয়াল করে বলা হয়, দেখেন ডেটা ফ্লো ডায়াগ্রাম ক্যান বি ইউজ টু প্রোভাইড এ ক্লিয়ার রিপ্রেজেন্টেশন অফ এনি বিজনেস ফাংশন। তাহলে একটা বিজনেসের ফাংশনটাকে যদি আমরা ক্লিয়ারলি আন্ডারস্ট্যান্ড করতে চাই ভিজুয়ালি, সেক্ষেত্রে আমরা চাইলে একটা ডিএফডি ড্র করতে পারি। কেননা ডিএফডি তে বলা থাকে যে আসলে সিস্টেমের ভিতরে আমরা ডেটাগুলো কোথা থেকে আনতেছি, ওখানে কি ধরনের প্রসেস হচ্ছে, এরপরে ডেটাগুলো আমরা কোথায় স্টোর করতেছি এবং কোথায় এটা আসলে আউটপুট বা রেজাল্ট পাঠাচ্ছি। তাহলে একটা বিজনেসের ওভারঅল যে অ্যাক্টিভিটি, এটা যদি আমরা গ্রাফিক্যালি বা ভিজুয়ালি দেখতে চাই, সেক্ষেত্রে আমরা এই ধরনের ডিএফডি ডিজাইন করি। এবং ডিএফডি ডিজাইন আসলে কোন ফেজে করব, আমাদের যে সফটওয়্যার ডেভেলপমেন্ট প্রসেস, এখানে আমরা ডিজাইন ফেজ নামে একটা ফেজ ছিল, তাই না? অ্যানালাইসিস দেন ডিজাইন। এবং ডিজাইন ফেজ আমরা বলছিলাম যে আমাদের সমস্ত রকম ডিজাইনের কাজগুলো এখানে করি। তার মানে কি হচ্ছে, আমরা প্রথমে যেটা করতে পারি, একটা ডিএফডি ড্র করতে পারি, ডেটা ফ্লো ডায়াগ্রাম, যে আমরা যে ইনফরমেশনগুলো কালেক্ট করলাম, এই ইনফরমেশনগুলো দিয়ে এখন আমরা একটা ভিজুয়ালাইজ আর ডিএফডি তৈরি করব, যেখানে আমরা দেখাবো যে আসলে আমাদের সিস্টেমে ডেটাগুলো কোন কোন ইউজার থেকে আসবে, দেন ডেটাগুলো কোথায় প্রসেস হবে, ডেটাগুলোকে আমি কোথায় স্টোর করব, এবং ফাইনালি ডেটাগুলোকে আমি আবার কিভাবে ইউজারের কাছে প্রোভাইড করবো, যে আউটপুট আকারে কিভাবে দেখাবো। তাহলে খুব সিম্পলি মনে রাখেন, এটা একটা পিক্টোরিয়াল মেথড বা একটা গ্রাফিক্যাল মেথড, যেই মেথডে আমরা একটা সিস্টেমকে ভিজুয়ালাইজ করতে পারি। যদি আমরা জাস্ট একটা খুব সিম্পল একটা ইমেজ দেখি, তাহলে আমার ব্যাপারটা আরেকটু ক্লিয়ার হবে। দেখেন এখানে একটা সিম্পল ডিএফডি বলা আছে, কার জন্য? ব্যাংকিং সিস্টেমের জন্য বা ব্যাংকিং প্রসেসের জন্য। এখন নর্মালি আমরা সবাই এখানে যারা আছি সবাই ব্যাংকে যাওয়া আসা করি, তাই না? ব্যাংকিং প্রসেস সম্পর্কে মোটামুটি একটা আইডিয়া সবার আছে, খুব ডিপলি না থাকলেও মোটামুটি একটা আইডিয়া আছে। তাহলে আমরা এই সিস্টেমটাকে যদি একটা ডিএফডি তে কনভার্ট করতে চাই, সেক্ষেত্রে কি আমরা বলতেছি, এখানে দেখেন প্রথমেই আমরা এখানে একটা সিম্বল ইউজ করি। দেখেন এই যে একটা ওভেল সিম্বল ইউজ করতেছি এবং এখানে বলছি কাস্টমার। তাহলে ব্যাংকের ক্ষেত্রে কাস্টমার হতে পারে, ক্লায়েন্ট হতে পারে, যে কোনো কিছু হতে পারে। তাহলে এই কাস্টমার, এটাকে আমরা বলতেছি একটা আউটসাইড এন্টিটি। আমরা এই ডিএফডি যখন ড্র করবো, আমরা নিচের দিকেই বলবো যে একটা ডিএফডি ড্র করতে গেলে আমাদের কিছু সিম্বল ইউজ করতে হয়, যেহেতু এটা গ্রাফিক্যাল মডেল, আমরা কিছু সিম্বল ইউজ করে এই ডায়াগ্রামটাকে ড্র করি। তাহলে সেক্ষেত্রে একটা সিম্বল হচ্ছে এরকম ওভেল সিম্বল, যেটা দেখতে পাচ্ছেন এখানে কাস্টমার নাম দেওয়া আছে। তাহলে এখানে নামটা যে কোনো কিছু হতে পারে, আমরা যে ধরনের এন্টিটি ইউজ করব ওই নামটা এখানে বসাবো। তাহলে নর্মালি আমরা মনে রাখতে পারি যে এই যে ওভেল সিম্বল, এই ওভেল সিম্বল দিয়ে আমরা নর্মালি কি করতেছি, একটা এন্টিটিকে রিপ্রেজেন্ট করতেছি। তাহলে ব্যাংকিং সিস্টেমে কাস্টমার একটা পার্ট বা কাস্টমার একটা এন্টিটি। যেহেতু ব্যাংকে কাস্টমার যায়, যে কিছু ইনফরমেশন ওখান থেকে নিতে পারে ব্যাংক থেকে, অথবা যদি সে ক্লায়েন্ট হয় বা ওখানে যদি অ্যাকাউন্ট হোল্ডার হয়, সেক্ষেত্রে ক্যাশ ডিপোজিট করতে পারে বা ক্যাশ উইথড্র করতে পারে। তার মানে ব্যাংকের সাথে কাস্টমারের সাথে বা ক্লায়েন্টের সাথে একটা রিলেশন আছে। এই জন্য আমরা এই ডিএফডি তে কাস্টমারকে এখানে অ্যাড করতেছি। তার মানে হচ্ছে আমি যেই ধরনের সিস্টেম নিয়ে কথা বলবো, ওই সিস্টেমের রিলেটেড এন্টিটিগুলোকে আমাকে চিন্তা করতে হবে। যেহেতু আমি ব্যাংকিং প্রসেস নিয়ে কথা বলতেছি, সেক্ষেত্রে ব্যাংকের কাস্টমার বা ক্লায়েন্ট নিয়ে আমরা এখানে কনসার্ন। তাহলে যে কাস্টমার, এটা বলা আছে এই যে ওভেল সিম্বল, দ্যাট ইজ আমরা বলতেছি এনটিটি বা এক্সটার্নাল এনটিটি। এক্সটার্নাল কেন বলতেছি? যেহেতু এটা সিস্টেমের বাইরে, কেননা বাইরে থেকে আমরা ব্যাংকে যাই, আবার ব্যাংক থেকে বাইরে চলে আসি। তার মানে আমরা কিন্তু আসলে ব্যাংকিং সিস্টেমের ভিতরে না, কারণ একটা সফটওয়্যার যখন তৈরি করি, সফটওয়্যারটা তো ইন্টারনালি আমাদের ডিভাইসের ভিতরে থাকে। এখন ওই সফটওয়্যারের সাথে ইন্টারাকশন করার ক্ষেত্রে অ্যাজ এ ইউজার আমি কিন্তু বাইরে থেকে ডেটা ইনপুট দেই। তাহলে এই জন্য আমরা আমাদেরকে বা যারা বাইরে থেকে ডেটা ইনপুট দিচ্ছে, এই জিনিসগুলোকে আমরা বলছি এক্সটার্নাল এন্টিটি। তাহলে ডিএফডি তে এই সিম্বলগুলোকে আমরা বলি এক্সটার্নাল এন্টিটি। তাহলে কাস্টমার একটা এক্সটার্নাল এন্টিটি, ওকে। এখন দেখেন এই যে কাস্টমারের থেকে কিছু ডেটা ফ্লো হচ্ছে। দেখেন এই যে এখানে একটা ডাবল অ্যারো চিহ্ন দেখতে পাচ্ছেন, উপরে এবং নিচে বলা আছে অ্যাকাউন্ট ইনফরমেশন। তার মানে অ্যাজ এ কাস্টমার আমি কি করতে পারি, এই যে তার আগে দেখি এখানে একটা রেক্ট্যাঙ্গুলার সিম্বল দেখতে পাচ্ছি আমরা, যেটাকে বলা আছে কাউন্টার। তাহলে ধরেন এটা ব্যাংকের একটা কাউন্টার। এই কাউন্টারে আমরা অ্যাজ এ কাস্টমার যখন যাই ব্যাংকে, আমরা কি করতে পারি, ব্যাংকে যে ইনফরমেশন জানতে চাইতে পারি, যে অ্যাকাউন্ট ইনফরমেশন জানতে চাইতে পারি। যে আমি যদি অ্যাকাউন্ট হোল্ডার হই, তাহলে আমি জানতে চাইতে পারি যে আমার অ্যাকাউন্টের স্ট্যাটাস কিরকম, ব্যালেন্স আছে কত টাকা,
অথবা কোনো রকম প্রবলেম আছে কিনা অ্যাকাউন্টে স্টেটমেন্ট চাইতে পারি। তাহলে এই যে দেখেন এই অ্যাকাউন্ট ইনফরমেশন দিয়ে আমরা বোঝাচ্ছি যে আমি অ্যাজ এ কাস্টমার ব্যাংক কাছে কোনো ইনফরমেশন চাইতে পারি, দ্যাট ইজ অ্যারোটা হচ্ছে এই দিক থেকে কাস্টমার থেকে ব্যাংকের দিকে আসতেছে। আবার আমার এই রিকোয়েস্টের রেসপেক্টে ব্যাংক কি করতে পারে, ব্যাংক আমাকে কিছু ইনফরমেশন প্রোভাইড করতে পারে, তার মানে আমাকে ব্যাংক থেকেও কিছু ইনফরমেশন আমার দিকে ফ্লো করতে পারে। তার মানে হচ্ছে এইখানে অ্যারোটা দুই দিক থেকেই বলা আছে যে কাস্টমারের দিক থেকেও ব্যাংকে আমরা কোনো রিকোয়েস্ট পাঠাতে পারি, মানে কাউন্টারে কোনো ইনফরমেশন জিজ্ঞেস করতে পারি, এবং ব্যাংকও কি করতে পারে বা কাউন্টার থেকে যে রেসপন্সিবল পার্সন আছে সে কি করতে পারে, আমাকে কিছু ইনফরমেশন ব্যাক করতে পারে। তাহলে এই জন্য অ্যারোটা ডাবল হেডেড বলতেছি। তাহলে আমরা যদি একদিকে অ্যারো থাকতো তাহলে মনে করতাম শুধুমাত্র ওয়ান ওয়েতে ডেটা যাচ্ছে, বাট এখন ডেটাটা দুই দিকেই যাবে, কাস্টমার থেকে ব্যাংকের দিকে যাবে অ্যাজ ওয়েল অ্যাজ ব্যাংক থেকে আবার কাস্টমারের দিকেও ব্যাক করবে। তাহলে এটা দিয়ে আমরা বোঝাচ্ছি এই যে অ্যারো সিম্বল, এটাকে আমরা এই ডিএফডির ভাষায় বলি হচ্ছে ডেটা ফ্লো। ডেটা ফ্লো মানে ডেটাটা কোন দিক থেকে ফ্লো হচ্ছে। তাহলে এখান থেকে আমার বোঝা যাচ্ছে যে ডেটাটা আমরা কাস্টমারের দিক থেকেও ফ্লো হচ্ছে অ্যাজ ওয়েল অ্যাজ ব্যাংকের দিক থেকেও কাস্টমারের দিকে আবার ফ্লো হচ্ছে। তার মানে আমরা দুইটা জিনিস এখানে দেখতে পাচ্ছি। এরপরে দেখেন এখানে আরো একটা অ্যারো দেওয়া আছে, বাট এই অ্যারোটা একটু ডিফারেন্ট। এই অ্যারোটা ছিল আমাদের একটা মানে থিন অ্যারো, বাট এটা দেখেন অনেক বড় একটা একটা মোটা একটা অ্যারো দেখতে পাচ্ছি আমরা, এখানে থিক একটা অ্যারো দেখতে পাচ্ছি। এবং এটার ভিতরে একটা কথা লেখা আছে ক্যাশ। তাহলে এই যে মোটা যে অ্যারোটা আমরা দেখতে পাচ্ছি এই অ্যারোটাকে আমরা ডিএফডির ভাষায় বলি হচ্ছে রিসোর্স ফ্লো। তাহলে এই যে চিকন যে অ্যারোটা ছিল, চিকন যে অ্যারোটা দেখছিলাম নিচের দিকে যেটা লেখা আছে অ্যাকাউন্ট ইনফরমেশন, এটাকে বলছি ডেটা ফ্লো। আর এই মোটা যেটা আছে এটাকে বলতেছি আমরা রিসোর্স ফ্লো। তাহলে রিসোর্স বলতে আমরা বোঝাচ্ছি কোনো সম্পদ, তাই না? রিসোর্স বলতে আমরা সম্পদ বোঝাচ্ছি এখানে। এখন ব্যাংকের ক্ষেত্রে কাস্টমারের সাথে কি ধরনের রিসোর্স নিয়ে কাজ হতে পারে, ব্যাংক কাস্টমারের টাকা ওখানে ব্যাংক কি করতে পারে, জমা রাখতে পারে। তাহলে কাস্টমার কি করতে পারে, আমি যদি কাউন্টারে যে কোনো টাকা জমা করতে চাই তাহলে সেক্ষেত্রে আমি ওই টাকাগুলো কাউন্টারে দিব, কাউন্টার কি করবে ওই টাকাগুলো আমার অ্যাকাউন্টে ব্যালেন্সে জমা করে দিবে। তার মানে আমি একটা রিসোর্স দিচ্ছি, আমি একটা ফিজিক্যাল এলিমেন্ট দিচ্ছি। তাহলে ডেটা হচ্ছে নর্মালি ইনফরমেশন পাস করার জন্য, আর কোনো রিসোর্স যদি দেই, কোনো ফিজিক্যাল এলিমেন্ট দেই, সেটাকে আমরা এই রিসোর্স ফ্লো সিম্বল দিয়ে দেখাই। তাহলে আমি ক্যাশ জমাও করতে পারি আবার ক্যাশ উইথড্র করতে পারি, ক্যাশ জমা উইথড্র দুইটাই করা পসিবল। তাহলে এই জন্য এটা বোথ এন্ডে আমাকে এই অ্যারো দেওয়া আছে মোটা, বাট বোথ এন্ডে বলা আছে। তাহলে এটা দিয়ে রিসোর্স ফ্লো মিন করি, এটা দিয়ে ডাটা ফ্লো মিন করি। এরপর এই কাউন্টার যেটা, এটাকে আমরা বলছি প্রসেস। তাহলে এই সিম্বলটার নাম হচ্ছে প্রসেস সিম্বল। এই প্রসেস সিম্বল মানে কি, যে আমাদের এইখানে কিছু কাজ হবে, এখানে কিছু অ্যাক্টিভিটি পারফর্ম হবে। তাহলে একজন কাস্টমার যখন এসে ইনফরমেশন জানতে চাবে তখন এই কাউন্টার কি করবে, ইনফরমেশন গুলোকে রিট্রিভ করে নিয়ে আসবে। রিট্রিভ করে কোথা থেকে রিট্রিভ করবে, অবশ্যই আমি যদি অ্যাকাউন্ট হোল্ডার হই তাহলে আমার ইনফরমেশন ব্যাংকের কাছে আছে, তাই না? ব্যাংকের কাছে কোথায় আছে, ব্যাংকের যে ডেটাবেজ আছে, ব্যাংকের যে ফাইল আছে ওই ফাইলের ভিতরে আমার ইনফরমেশন আছে। তাহলে আমি যখন এখান থেকে আমার অ্যাকাউন্ট নাম্বার বললাম যে আমার অ্যাকাউন্ট নাম্বার এত, আমার ব্যালেন্স বলেন, তাহলে কাউন্টার কি করবে, কাউন্টারের যে রেসপন্সিবল পার্সন সে কি করবে, তার যে ডেটাবেজ আছে বা তার যে ফাইল আছে ওই ফাইলের ভিতরে ওই ইনফরমেশন দিয়ে, ধরুন কম্পিউটার যদি ইউজ করে তাহলে কম্পিউটার ওই অ্যাকাউন্ট ইনফরমেশনটাকে সে পুট করবে। পুট করলে কি হবে, আমার ডেটাবেজ থেকে আমার ইনফরমেশনগুলো কিন্তু এই কাউন্টার মানে কাছে চলে আসবে। যদি আমার ভ্যালিড অ্যাকাউন্ট থাকে সেক্ষেত্রে এই অ্যাকাউন্ট ডিটেলস আমার ইনফরমেশন এখানে চলে আসবে এবং এই ইনফরমেশনটা সে আমাকে আবার প্রোভাইড করে দিবে। তাহলে এই জন্য আমরা এই যে কাউন্টারটাকে বলছি প্রসেস, মানে এখানে কিছু কাজ হবে। তাহলে কাজ কি হবে, যে আমি যখন রিকোয়েস্ট করলাম ওই রিকোয়েস্টের রেসপেক্টে সে কি করলো, আমার ওই অ্যাকাউন্টের ইনফরমেশনগুলো এই ডেটাবেস থেকে রিট্রিভ করলো, রিট্রিভ করে এটা আমাকে ব্যাক করে দিল। আবার আমি যখন কোনো ক্যাশ জমা রাখতেছি সে কি করলো, ওই ক্যাশ যে আমার যেই অ্যামাউন্টটা সেই অ্যামাউন্টটা আমার এই অ্যাকাউন্টে আপডেট করে দিল, যে আমার ব্যালেন্স ছিল আগে এত টাকা, বাট আমি উইথড্র করার পরে আমার ব্যালেন্স হয়তো কমে গেল, অথবা আমি যখন ডিপোজিট করতেছি আমার ব্যালেন্স বেড়ে গেছে। তাহলে এই জিনিসটা সে এখানে আপডেট করে দিচ্ছে। তাহলে এই টোটাল একটা সিনারিও দিয়ে আমরা আসলে একটা ব্যাংকিং সিস্টেমের একটা জাস্ট সামারি চিন্তা করতে পারি। তাহলে এটুকু কি বোঝা যায়, একটু বলেন তো? শুনতে পাচ্ছেন কি আমাকে? হ্যালো? জি স্যার। হ্যাঁ স্যার, শুনতে পাচ্ছি। ওকে, তাহলে এটুকু কি বুঝছেন যে আমরা একটা ব্যাংকিং সিস্টেমের যে টোটাল অ্যাক্টিভিটিকে আমরা একটা সামারি মুডে দেখতে পারি, যে কাস্টমার ব্যাংকে আমরা ইনফরমেশন রিকোয়েস্ট করতে পারি এবং ব্যাংক কি করতে পারে, ওই ইনফরমেশনগুলোকে সে ডেটাবেস থেকে রিট্রিভ করে আমাকে ব্যাক করতে পারে, ইনফরমেশন প্রোভাইড করতে পারে। আমি ক্যাশ বা কোনো ডকুমেন্টস আমি ব্যাংকে ডিপোজিট করতে পারি, আবার ব্যাংক থেকে ওই ইনফরমেশনগুলো যখন আমি চাবো তখন ব্যাংক আমাকে ওটা আবার প্রোভাইড করতে পারে। তাহলে এই যে একটা সিম্পল ডায়াগ্রাম দেখলাম, এটাকে একটা ডিএফডি বলতে পারি। তবে এটা যদিও এটা একটা সিম্পল মডেলের ডিএফডি, এটাকে আরো ডিটেলসে আমরা ফার্দার নিচের দিকে দেখবো, বাট এটা দিয়ে আমরা কি মিন করতেছি যে একটা ব্যাংকিং প্রসেসকে আমরা আসলে এইভাবে চিন্তা করতে পারি।
তাহলে এই দেখেন এইখানে আমরা একটা সিঙ্গেল প্রসেস ইউজ করে আমরা ব্যাংকিং প্রসেসটাকে ভিজুয়ালাইজ করেছি বা গ্রাফিক্যালি রিপ্রেজেন্ট করেছি। তাহলে এখন আমরা নিচের দিকে যখন আরেকটু আসি দেখি কি কি ইনফরমেশন বলা আছে এখানে। দেখেন আমরা বলেছিলাম যে ডিএফডি যখন আমরা নিয়ে কাজ করব আমাকে কিছু সিম্বল ইউজ করতে হবে, যেগুলোকে আমরা বলছি ডিএফডি সিম্বল। এই নিচের স্লাইডে আমরা দেখতে পাচ্ছি ডিএফডি সিম্বলস। একটা ডিএফডি যখন ড্র করব আমাকে 5 টাইপ অফ সিম্বল ইউজ করে ওই ডিএফডিটাকে কাজ করতে হবে। তাহলে 5 সিম্বল কি কি ছিল আমরা অন্তত নামগুলো অন্তত বলে আসছি। যে একটা ছিল এক্সটার্নাল এন্টিটি। এক্সটার্নাল এন্টিটি কোনটা ছিল? যে কাস্টমারের কথা বলছিলাম, যেখান থেকে ডেটাটা কি হবে সিস্টেমের ভিতরে আসবে অথবা সিস্টেম থেকে ডেটাটা যার কাছে ব্যাক হবে। তাহলে এক্সটার্নাল এন্টিটি একটা সিম্বল যেটা আমরা ইউজ করব ডিএফডির ক্ষেত্রে। নেক্সট আমরা ইউজ করব কি প্রসেস, যেখানে আমরা কি করব কিছু অ্যাক্টিভিটি বা কিছু কাজ করব। এখানে আসলে আমি যে ডেটাটা ইনপুট দিলাম ওই ডেটার উপরে কিছু অ্যাক্টিভিটি বা কিছু প্রসেসিং এর কাজ হবে, এই জন্য নাম হচ্ছে এটা প্রসেস। কিছু অ্যারো দেখতে পাচ্ছি, তাহলে অ্যারো গুলো সাথে সাথে একটা ডিরেকশন আছে অবশ্যই, যে কোন দিকে যাচ্ছে ডেটাটা, কোন দিকে ফ্লো করতেছে। তাহলে এই যে অ্যারোটাকে আমরা বলছি ডেটা ফ্লো, এই হেড দিয়ে মিন করতেছি এটা আসলে এনটিটি থেকে প্রসেসের দিকে যাচ্ছে। আবার এখানে মিন করছি প্রসেস থেকে ডেটা স্টোরে যাচ্ছে, আবার ডেটা স্টোর থেকে প্রসেসের দিকে যাচ্ছে। তার মানে হচ্ছে ডেটাগুলো কোথা থেকে কোথায় ফ্লো হয় এটাকে রিপ্রেজেন্ট করার জন্য ডেটা ফ্লো সিম্বল ইউজ করি আমরা। তাহলে এনটিটি সিম্বল ইউজ করতেছি, প্রসেস সিম্বল ইউজ করতেছি আমরা, ডেটা ফ্লো সিম্বল ইউজ করতেছি। আর কি ইউজ করি আমরা বলেছিলাম? আর একটা সিম্বল বলেছিলাম, একটা মোটা টাইপের সিম্বল, মনে আছে কিনা এর আগের ডায়াগ্রামে ছিল, যেটার নাম ছিল রিসোর্স ফ্লো। আমি যদি এরকম একটা মোটা একটা অ্যারো ইউজ করি, যেখানে আমরা ক্যাশ কথাটা লিখেছিলাম আগের ডায়াগ্রামে, আমরা যদি প্রিভিয়াস ডায়াগ্রামটা দেখি, যেখানে আমাদের ক্যাশ নামে একটা জিনিস ছিল, এই যে ক্যাশ, এটাকে আমরা রিসোর্স ফ্লো বলতেছি। যে রিসোর্স গুলোকে আমি যখন শেয়ার করব বা এক্সচেঞ্জ করব তখন এই ধরনের অ্যারোটা আমরা ইউজ করব। তাহলে এটাকে আমরা বলছি রিসোর্স ফ্লো। আর একটা জিনিস আমরা ইউজ করি, দেখেন ডেটা স্টোর নামে একটা কথা বলা আছে, ডেটা স্টোর। তাহলে ডেটা স্টোর মানে হচ্ছে কম্পিউটারাইজ কোনো ডেটাবেজ হতে পারে, কোনো ম্যানুয়াল ফাইল হতে পারে, যেখানে আমরা ডেটাগুলোকে আসলে ফার্দার জমা রাখবো ফিউচারের জন্য। তাহলে এই 5টা সিম্বল ইউজ করে আমরা একটা ডিএফডি ড্র করতে পারি। তাহলে ডিএফডি ড্র করতে গেলে আমাদের এই 5টা সিম্বল সম্পর্কে জানতে হবে: এনটিটি সিম্বল, প্রসেস সিম্বল, ডেটা স্টোর সিম্বল, ডেটা ফ্লো সিম্বল, অ্যাজ ওয়েল অ্যাজ রিসোর্স ফ্লো সিম্বল। এখন আমরা ডিফারেন্ট বইগুলো যখন দেখবো, রেফারেন্স বইয়ে দেখবো যে আসলে এই সিম্বলগুলো দুইটা ডিফারেন্ট নোটেশনে বলা আছে। কোথাও কোথাও একটু ইন্টারচেঞ্জ আপনারা দেখবেন। এই যে ডেটা ফ্লো যেটা আছে এটা সব ক্ষেত্রে সেম, একটা অ্যারো দিয়ে আমরা এটা মিন করি, যে একটা লাইন থাকবে সাথে একটা অ্যারো থাকবে, বোঝাবে যে কোন দিক থেকে কোন দিকে যাচ্ছে। বাট এই যে এনটিটি সিম্বলটা এবং প্রসেস সিম্বলটা, এই দুইটা মানে ডিফারেন্ট ডিফারেন্ট ক্ষেত্রে এটা দেখা যায়। অনেক সময় আমি যেটাকে এনটিটি ইউজ করছি যেই বইতে, মানে এখানে আপনারা যে মডেলটা দেখতে পাচ্ছেন যে একটা ওভেল সিম্বল দিয়ে আমরা এনটিটিকে মিন করতেছি, বাট কোনো বইতে হয়তো দেখতে পারেন আপনি যে এই এনটিটিটাকে সে আসলে রেক্টাঙ্গেল সিম্বল দিয়ে রিপ্রেজেন্ট করতেছে, এনটিটিকে রেক্টাঙ্গেল সিম্বল দিয়ে রিপ্রেজেন্ট করে, আর এই প্রসেসটাকে আমরা এই ওভেল সিম্বল দিয়ে রিপ্রেজেন্ট করি বা সার্কেল সিম্বল দিয়ে রিপ্রেজেন্ট করে। তাহলে এটা ইন্টারচেঞ্জেবল, কোথাও কোথাও দেখবেন এই ফরম্যাটটা ফলো করে, কোথাও এটা ফলো করে। আমরা যেহেতু এটা ফলো করতেছি, এই যে ওভেলটা হচ্ছে এনটিটি আর রেক্টাঙ্গেলটা হচ্ছে প্রসেস, তাহলে এটাই আমরা ফলো করব, মানে যে কোনো একটা ফলো করবো। দুইটাই যদি ফলো করি, দুই ডিফারেন্ট ডিফারেন্ট ক্ষেত্রে দেখা যাবে যে আসলে আমরা ইনফরমেশন গুলোকে ইজিলি রিট্রিভ করতে সমস্যা হয়ে যাবে তখন। তাহলে আমরা একটা স্ট্যান্ডার্ড ফলো করব যে আমি এনটিটিকে এরকম ওভেল সিম্বল দিয়ে রিপ্রেজেন্ট করব এবং প্রসেসগুলোকে আমাদের রেক্ট্যাঙ্গুলার সিম্বল দিয়ে রিপ্রেজেন্ট করব। ওকে, নেক্সট আমরা যদি যাই, তাহলে এই সিম্বলগুলো সম্পর্কে আমরা একটু জাস্ট যদি ডিটেলসে জানতে চাই যে সিম্বলগুলো আসলে কেন ইউজ করব, কি কাজ। তাহলে প্রথম সিম্বল ছিল এনটিটি বা এক্সটার্নাল এনটিটি। তাহলে এক্সটার্নাল এন্টিটির ক্ষেত্রে কি বলা আছে দেখেন, ইজ দ্য সোর্স অফ ডেস্টিনেশন অফ ডেটা ফ্লো হুইচ ইজ আউটসাইড অফ দ্য এরিয়া অফ স্টাডি। তার মানে আমরা এই এন্টিটি থেকে কি করি, কোনো ডেটা সিস্টেমের দিকে ফ্লো করি, অথবা সিস্টেম থেকে কোনো ডেটা এন্টিটির দিকে আবার ব্যাক হয়। আমরা যদি একটু দেখি উপরের ডায়াগ্রাম, এই যে এখানে দেখেন, এই যে এন্টিটি থেকেই কোনো ডেটা আমরা কি করতেছি সিস্টেমের দিকে পাঠাচ্ছি, প্রসেসের দিকে, আবার প্রসেস থেকে কোনো ডেটা এখানে আসতেছে। তার মানে আমি এখানে বলতে পারছি আমি এখান থেকে ইনপুট দেই অথবা আমি এখানে কি আউটপুট রিসিভ করি। তাহলে এনটিটি থেকেই কি হয়, এক্সটার্নাল এনটিটি থেকেই ইনপুটগুলো সিস্টেমের দিকে যায়, আবার এনটিটি গুলোই কি করে সিস্টেম থেকে কোনো আউটপুটকে রিসিভ করে। তাহলে এই জন্য বলা আছে সোর্স অর ডেস্টিনেশন, যে ডেটা আমরা এখান থেকে পাঠাই সিস্টেমের দিকে, অ্যাজ ওয়েল অ্যাজ এখানে আমরা রিসিভও করি। এবং যেহেতু এই যে এনটিটি গুলো কি থাকে আসলে, এই এনটিটি গুলো হচ্ছে আউটসাইডে থাকে, মানে সিস্টেমের বাইরে থাকে, বাইরে থেকে সেই সিস্টেমের সাথে কমিউনিকেট করে থ্রু ডেটা ফ্লো, এই জন্য এটাকে আমরা বলছি এক্সটার্নাল এনটিটি। এবং এটাকে আমরা এই
ওভেল সিম্বল দিয়েও বলতে পারি। আমরা বলছিলাম যে আরো একটা সিম্বল ইউজ করে, কোথাও কোথাও দেখবো যে এরকম রেক্টাঙ্গুলার সিম্বল দিয়েও এন্টিটি মিন করে, বাট আমরা এই লেকচারের রেসপেক্টে আমরা এটাকেই এন্টিটির সিম্বল হিসাবে ইউজ করবো সব ক্ষেত্রে। বাট দুইটাই ভ্যালিড, মানে দুইটা ডিফারেন্ট রাইটের দুই রকম ফরম্যাট বলছে, বাট আমরা একটা ফলো করলেই হবে, যে কোনো একটা ফলো করবো। দেন সেকেন্ড যে সিম্বলটা ছিল সেটা ছিল প্রসেস। তাহলে প্রসেস মানে তো আমরা নর্মালি জানি যে আমরা যখন একটা সফটওয়্যার নিয়ে কাজ করি বা একটা ফাংশন নিয়ে কাজ করি, আপনার অনেক, আমরা যখন প্রোগ্রামিং নিয়ে কাজ করছি ডিফারেন্ট টাইপ অফ ফাংশন নিয়ে কাজ করছি আমরা, তাই না? তাহলে ফাংশনে কি থাকে, একটা ইনপুট দিতে হয় আমাকে। যদি আমরা ফাংশনের ইনপুট দেওয়া থাকে তাহলে ফাংশন ইনপুট দেওয়ার পর ফাংশন কি করে, ইনপুট গুলো নিয়ে কিছু অ্যাক্টিভিটি পারফর্ম করে। ধরেন আমরা একটা সামেশন ফাংশন তৈরি করছি, সবচেয়ে সিম্পল একটা ফাংশন সামেশন ফাংশন। সামেশন ফাংশনে আমরা কিছু ইনপুট দিলাম, যে দুইটা নাম্বার ইনপুট দিব। সামেশন ফাংশন কি করবে, ওই দুইটাকে যোগ করে আমাকে একটা আউটপুট দিবে, যেটা হচ্ছে ওই দুই নাম্বারের যোগফল। তাহলে আমি ইনপুট দুইটা দিয়ে দিলাম ফাংশনের ভিতরে, ফাংশন কি করলো, ওই দুইটাকে দুইটা ভেরিয়েবলে স্টোর করলো, এবং দেন থার্ড একটা ভেরিয়েবলের মাধ্যমে ওই দুইটাকে যোগফল আমাকে আবার আউটপুট আকারে ব্যাক করলো। তাহলে এই যে কি হলো, কিছু কাজ হলো আসলে ফাংশনের ভিতরে। তাহলে ফাংশনের ভিতরে নর্মালি কিছু অ্যাক্টিভিটি পারফর্ম করা হয়। তাহলে এই জন্য এটাকে আমরা বলছি প্রসেস। এই যে আমরা যদি একটু দেখি যে ডেটা ফ্লো ইনটু এ প্রসেস, ডেটাটা কি হয়, প্রসেসের দিকে আসে প্রথমে, ইজ ট্রান্সফর্ম, এবং এটা চেঞ্জ হয়, তাই না? তাহলে আমি যে ডেটাটা দিচ্ছি এটা তো আসলে ওইভাবেই আমাকে আউটপুটে দেখায় না। আমি দিলাম হচ্ছে দুইটা নাম্বার, বাট সে কি করলো, ওই দুইটা নাম্বারকে যোগ করে একটা আউটপুট বা রেজাল্ট আমাকে দিকে ফ্লো করলো। তার মানে আমরা ডেটা দেই প্রসেসের দিকে, প্রসেস কি করে, ওইটাকে প্রসেস করে বা ওটাকে ট্রান্সফর্ম করে বা ক্যালকুলেট করে আমাকে একটা আউটপুট বা রেজাল্ট দেয়। এবং এটাকে রিপ্রেজেন্ট করার জন্য আমরা ডিএফডি তে বসলাম কোন সিম্বল ইউজ করব, এই যে রেক্ট্যাঙ্গুলার সিম্বল ইউজ করব। অথবা আমরা বলছি এটাকে আবার এরকম সিম্বল দিয়েও রিপ্রেজেন্ট করে, জাস্ট একটা অপোজিট। আমরা ইউজ করতেছি এটাকে এনটিটি, এটাকে প্রসেস, বাট ডিফারেন্স যারা যেই মডেলটা আছে সেখানে কি করে, এটা এনটিটি ইউজ করে, এটাকে প্রসেস ইউজ করে, বাট আমরা এটাই ফলো করতেছি। এখন নর্মালি আমরা ডিএফডি যখন তৈরি করব, একটা কথা মনে রাখতে হবে যে ডিএফডির ক্ষেত্রে কোনো ডিসিশন সিম্বল নাই। ডিসিশন সিম্বল বলতে কোনো সিম্বল নাই। আমরা যদি আমাদের আহ, কারো যদি ফ্লো চার্টের কথা মনে থাকে, ফ্লো চার্ট, ফ্লো চার্ট মেবি আপনারা করছেন কোনো কোনো জায়গায়, এই ফ্লো চার্টে আমরা দেখবো এটা একটা ডিসিশন সিম্বল আছে, যে আমি ডিসিশন নিতে পারি যে ইয়েস হলে কি করব, নো হলে কি করব, এরকম ডিসিশন সিম্বল আছে। বাট ডিএফডির ক্ষেত্রে কোনো ডিসিশন সিম্বল নাই। আমরা সমস্ত জিনিসগুলোকে এই প্রসেসের ভিতরেই চিন্তা করি, যে এই প্রসেসের ভিতরেই সমস্ত অ্যাক্টিভিটি গুলো হবে, দেন ওখান থেকে একটা ডাটা বা আউটপুট আমাকে যাবে। তার মানে এখানে আলাদাভাবে কোনো ডিসিশন সিম্বল আমরা ইউজ করব না, জাস্ট এই সিম্বলগুলো ইউজ করেই ডিএফডি কে রিপ্রেজেন্ট করব। নেক্সট যে সিম্বলটা ছিল সেটা ছিল ডেটা ফ্লো সিম্বল। তাহলে ডেটা ফ্লো সিম্বলের কাজ হচ্ছে কি, যে একটা ইনফরমেশন কোথাও থেকে জাস্ট পাস করা বোঝাচ্ছে, যে ডেটা ফ্লো শো দ্য ফ্লো অফ ইনফরমেশন ফ্রম ইজ সোর্স টু ডেস্টিনেশন। তাহলে সোর্স থেকে ডেস্টিনেশনে কোনো একটা ডেটা যে যাচ্ছে, এটা আমরা কিভাবে দেখাচ্ছি, এই ডেটা ফ্লো দিয়ে। তাহলে ডেটা ফ্লোর ক্ষেত্রে অবশ্যই আমাকে মাথায় রাখতে হবে ডিরেকশনটা খুব ইম্পর্টেন্ট, যে ডেটাটা কোথা থেকে যাচ্ছে। যখন আমি ইনপুট দেই তখন আসলে আউটসাইড থেকে ডেটাটা সিস্টেমের দিকে আসে, দ্যাট ইজ ইনফ্লো বলতে পারি। আবার যখন আউটপুট দেখি তখন আমাকে সিস্টেম থেকে ডেটাটা আবার ইউজারের কাছে বা আমাদের এন্টিটির কাছে যায়, দ্যাট ইজ আউটফ্লো হতে পারে। তাহলে ফ্লোর ক্ষেত্রে অবশ্যই অ্যারো সিম্বলটা ইম্পর্টেন্ট, যে আমরা ফ্লোটা কি বোর্ড ডিরেকশনে করতেছি নাকি ইউনি ডিরেকশনে করতেছি। নেক্সট যেটা অপশন আছে আমাদের সেটা হলো ডেটা স্টোর। তাহলে ডেটা স্টোর বলতে আমরা বোঝাচ্ছি, দেখেন এই যে এখানে একটা রেক্ট্যাঙ্গেল দেখতে পাচ্ছি, এটা ওপেন এন্ডেড, এই মাথাটা ফাঁকা, অথবা এরকম সিম্বল ইউজ করে, বাট আমরা যেহেতু এই মডেলটা ফলো করছি এটা আমরা ইউজ করতেছি। তাহলে কি বলা হচ্ছে, ওপেন এন্ডেড রেক্ট্যাঙ্গেল, যেখানে আসলে আমরা কি করতে পারি, যে আমরা ডেটাগুলোকে জমা রাখতে পারি। তাহলে এটা আমরা বোঝাচ্ছি যে এটা আসলে আমাদের একটা ডেটাবেস হতে পারে, ডেটাবেসের কোনো একটা আহ, নাম আমরা বলতে পারি, যেখানে আমি ইউজারের ডেটা রাখতেছি অথবা অ্যাকাউন্ট ইনফরমেশন রাখতেছি। অথবা যদি কম্পিউটারের ডেটাবেস আমাদের নাও থাকে, আমরা যদি সফটওয়্যার বানাচ্ছি নতুন করে, ধরেন আমাদের কম্পিউটারে কোনো ডেটাবেস নাই, সেক্ষেত্রে হতে পারে কি এটা একটা ফাইল, ম্যানুয়াল একটা ফাইল, যে ফাইলের ভিতরে আমরা ডেটাগুলো রাখি। আগে যখন ব্যাংক ছিল, ব্যাংকে আমরা যখন মানে অনলাইন সিস্টেম ছিল না বা কম্পিউটারাইজ সিস্টেম ছিল না, তখন কি হতো, লেজার বুকে ইনফরমেশনগুলো আপডেট করতো না। যে একজন কাস্টমার যখন কোনো টাকা উঠাইতো তখন তার যে লেজার বুকের যে ফাইল, যে পাতাটা আছে, ওই পাতায় কি করতো, তার ব্যালেন্স আপডেট করতো। তাহলে ওইভাবে চিন্তা করতে পারে, যেটা ম্যানুয়ালও হতে পারে, এই ডেটা স্টোরসটা ম্যানুয়ালও হতে পারে অথবা কম্পিউটারাইজ হতে পারে। এখন ম্যানুয়াল এবং কম্পিউটারাইজ যদি হয়, সেক্ষেত্রে এটাকে আমরা ডিফাইন করার জন্য দুইটা লেটার ইউজ করে, দেখেন এখানে ডি এবং এম নামে দুইটা লেটারের কথা বলা আছে। যে ডি যেটা বলি, ডি বললে বোঝাই দ্যাট ইজ এ কম্পিউটারাইজ ডেটাবেস, মানে কম্পিউটারে ডেটা স্টোর হলে আমরা এটাকে ডি সিম্বল দিয়ে বলি। আর যে সেটা ম্যানুয়াল হয় সেক্ষেত্রে আমরা এম সিম্বল ইউজ করতে পারি। জাস্ট এটুকুই আমরা এখানে ডিফারেন্স বলতেছি, যে আমরা এই যেটা দিয়ে বুঝবো যে আসলে এটা কি আগের কোনো কম্পিউটার সিস্টেমে ছিল, তার মানে এটা কম্পিউটার সিস্টেমে যদি থাকে তাহলে ডি ইউজ করব। এই টু দিয়ে বোঝাচ্ছে নাম্বারিং, যে কয়টা,
আমরা D1 D2 D3 মানে অনেকগুলো ডেটা স্টোর থাকতে পারে। তো এগুলো নাম্বারিং সিরিয়াল বোঝানোর জন্য টু ইউজ করি। আপাতত ডি মনে রাখেন, ডি হচ্ছে বোঝাচ্ছে কম্পিউটারাইজ, আর এম হচ্ছে ম্যানুয়াল বোঝানোর জন্য আমরা ইউজ করি। লাস্ট যে সিম্বলটা ছিল সেটা ছিল রিসোর্স ফ্লো। রিসোর্স ফ্লো করতে বলছিলাম যে আমরা যখন ডেটা ফ্লো করি তখন আমরা ইউজ করি যে অ্যারো সাইনটা, চিকন যে লম্বা লাইনের সাথে যে অ্যারো, এটা আমরা ইউজ করি ডেটা ফ্লো করার জন্য। আর রিসোর্স ফ্লোর জন্য বলা হয়, দেখেন যখন আমরা কোনো ফিজিক্যাল রিসোর্স, এই যে ফিজিক্যাল রিসোর্স, ফিজিক্যাল ম্যাটেরিয়ালস, ফিজিক্যাল ম্যাটেরিয়ালস মানে যেটাকে আসলে ফিজিক্যালি ধরা যায়, এই ধরনের কোনো কোনো জিনিস যখন আমরা ফ্লো করতে চাই তখন আমরা ইউজ করি রিসোর্স ফ্লো সিম্বলটা। যেমন ক্যাশ, এই ক্যাশটা তো আমি ধরতে পারি, তাই না? এটা তো এমন না যে আমি বিকাশ দিয়ে পাঠাইলাম মানে ব্যালেন্স। আমি যদি ফিজিক্যালি ক্যাশ জমা দিই সেক্ষেত্রে ক্যাশ একটা ফিজিক্যাল এলিমেন্ট, ফিজিক্যাল ম্যাটেরিয়ালস, দ্যাট ইজ আমরা বলতে পারি দ্যাট ইজ রিসোর্স। আবার যদি কোনো ফাইল হয়, কোনো ডকুমেন্টস হয়, ধরেন আমরা যখন ইউনিভার্সিটি ভর্তি হই তখন আমাদের কিছু ডকুমেন্ট জমা দিতে হয়, আমাদের সার্টিফিকেট জমা দিতে হয়, আমাদের ছবি দিতে হয়। এই জিনিসগুলোকে আমরা বলতে পারি আমাদের রিসোর্স। তাহলে এই রিসোর্সগুলোকে আমরা বলছি রিসোর্স ফ্লো। তাহলে কম্পিউটারে সে কি করবে, যে আমার ডেটাগুলো রাখবে, সাথে সাথে আমার ফাইলগুলোকে সে হয়তো ম্যানুয়ালি কোথাও জমা রাখবে। তাহলে আমরা সিস্টেমের সাথে রিসোর্স দিয়েও কমিউনিকেট করতে পারি, অ্যাজ ওয়েল অ্যাজ ডেটা দিয়েও কমিউনিকেট করতে পারি। যখন আমরা রিসোর্স দিয়ে কমিউনিকেট করবো সেটাকে আমরা এই ধরনের সিম্বল দিয়ে রিপ্রেজেন্ট করব। ওকে, নেক্সট আমাদের যে স্লাইডটা দেওয়া আছে এটা একটু আমরা কেয়ারফুলি খেয়াল করতে হবে। এখানে আসলে বলা আছে যে আমি যখন এটা ডিএফডি ড্র করব তখন তো আসলে আমাদের এই সিম্বলগুলো ইউজ করতে হবে। এখন এই সিম্বলগুলো যখন আমি ইউজ করব সেক্ষেত্রে কোন সিম্বলের সাথে কোন সিম্বলকে আমরা কানেক্ট করতে পারবো আর কোনগুলোকে আমরা কানেক্ট করতে পারবো না, তার মানে হচ্ছে এখানে বলা আছে যে কোন কানেকশনগুলো আসলে ভ্যালিড কানেকশন বা পারমিসেবল কানেকশন, আর কোনগুলো ইনভ্যালিড বা ইলিগাল কানেকশন। তাহলে এটা আমরা বোঝার চেষ্টা করি একটু। তাহলে আমাদের চারটা পার্ট এখানে বলা আছে: এনটিটি, প্রসেস, ডেটা স্টোর অ্যান্ড রিসোর্স স্টোর। আর ডেটা ফ্লো তো আমাদের আছে, যেটা ডেটা ফ্লো করা যায়, এটা নিয়ে আমরা এখানে বলি নাই। চারটা মেইন জিনিস, যে একটা হচ্ছে এনটিটি থাকে, একটা প্রসেস থাকে, ডেটা স্টোর থাকে, ডেটা ফ্লো থাকে, আর একটা থাকে হচ্ছে আমাদের নর্মালি ডেটা ফ্লো। তাহলে আমরা যদি চিন্তা করি যে একটা এনটিটির সাথে আর একটা এনটিটি, এগুলোকে কানেক্ট করা পসিবল কিনা, একটা এনটিটির সাথে আর একটা এনটিটিকে আমরা কি কানেক্ট করতে পারবো কিনা। যখন আমরা ডায়াগ্রাম আঁকবো, ধরেন এটা একটা এনটিটি আছে আমাদের, এনটিটির নাম হচ্ছে স্টুডেন্ট, এখানে একটা সিস্টেম, ধরেন এটা একটা প্রসেস, ধরেন এটা হচ্ছে ইউনিভার্সিটির এডমিশন বা ইউনিভার্সিটি এডমিশন কাউন্টার, ধরেন এদের এডমিশন কাউন্টার বললাম, এডমিশন। তাহলে স্টুডেন্ট কি করতে পারে, স্টুডেন্ট কোনো ইনফরমেশন এডমিশন কাউন্টার এসে জিজ্ঞেস করতে পারে, তার মানে আমি এখান থেকে ডেটা ফ্লো করতে পারি এইদিকে, আবার এডমিশন কাউন্টার থেকে কোনো ডেটা বা ইনফরমেশন আমার দিকে ফ্লো হতে পারে। এখন এইটা একটা স্টুডেন্ট, এখানে ধরেন আর একটা এন্টিটি আছে, উনি হয়তো বাইরে একজন ভিজিটর হতে পারে, ভিজিটর। ভিজিটর আসে না মাঝে মধ্যে আমাদের ইনফরমেশন জানার জন্য, তাহলে একজন ভিজিটর আসলো, তাহলে ভিজিটরও একটা এন্টিটি আমাদের, স্টুডেন্ট একটা এন্টিটি। এখন এই ভিজিটরের সাথে স্টুডেন্টের কোনো কমিউনিকেশন হতে পারে কিনা, কি বলেন, পসিবল কিনা? ভিজিটরের সাথে স্টুডেন্টের কোনো কমিউনিকেশন বা কোনো কানেকশন বা কোনো মানে ইনফরমেশন আদান প্রদান হওয়া পসিবল কিনা? জি স্যার, হতে পারে তো মনে হয়। হতে পারে, তাই না? যে ভিজিটর এসে, আমি যদি স্টুডেন্ট হই তাহলে আমাকে জিজ্ঞেস করতে পারে ইউনিভার্সিটির অবস্থা কিরকম, কিরকম পড়াশোনা হয়, এখানকার ডিফারেন্ট ইনফরমেশন জিজ্ঞেস করতেই পারে না? আমার সাথে ডিফারেন্ট ইনফরমেশন সে শেয়ার করতেই পারে, জিজ্ঞেস করতে পারে, আমিও তাকে ডিফারেন্ট রেসপন্স করতে পারি। তার মানে এই যে আমাদের ভিতরে যে কমিউনিকেশন হলো স্টুডেন্টের সাথে ভিজিটরের, এই কমিউনিকেশন কি সিস্টেমের সাথে কানেক্টেড নাকি শুধু ইন্টারনাল, মানে সরি এক্সটার্নাল? আমাদের নিজেদের মধ্যে যে কথাবার্তা হলো এটা কি সিস্টেমের সাথে কোনো রকম সম্পর্কযুক্ত না? তাহলে সিস্টেমের সাথে আমি যদি ভিজিটর এখানে যদি কোনো কিছু জিজ্ঞেস করতো কাউন্টারে এসে, তখন কি হতো, সিস্টেমের সাথে একটা কমিউনিকেশন হতো। বাট সে কি করতেছে, একটা স্টুডেন্টের সাথে কমিউনিকেট করতেছে, তার মানে এটা হচ্ছে কি এক্সটার্নালি সে আসলে ইনফরমেশন আদান প্রদান করতেছে। তাহলে এটা সিস্টেমের বাউন্ডারির বাইরে। তাহলে এই জন্য বলা আছে কি এক্সটার্নাল ডেটা ফ্লো অ্যান্ড রিসোর্স ফ্লো অনলি। যে আমি চাইলে তাকে কিছু ইনফরমেশন দিতে পারি, আমি চাইলে তাকে কোনো রকম ম্যাটেরিয়ালস দিতে পারি, যে এই ধরনের ম্যাটেরিয়ালস আমাদের এখানে প্রোভাইড করে। তাহলে তাকে আমরা কিছু ইনফরমেশন দিতে পারি, কোনো রিসোর্স দিতে পারি, আবার সে আমাকে কোনো ইনফরমেশন বা রিসোর্স দিতে পারে। তাহলে এটা সিস্টেমের বাউন্ডারি বাইরে, এই জন্য বলা হচ্ছে এক্সটার্নাল। তাহলে এখানে সিস্টেমের সাথে কোনো রকম সম্পর্ক নেই, সিস্টেমের সাথে কিন্তু কানেক্টেড না। এখানে আমরা নিজেদের মধ্যে আদান প্রদান করতেছি ইনফরমেশন, এটা পসিবল। মানে আউটসাইডে আমরা নিজেদের মধ্যে ডেটা বা ইনফরমেশন ফ্লো করতে পারি, এই জন্য এটা বলা এক্সটার্নাল ডেটা ফ্লো। এখন এনটিটির সাথে প্রসেস, যে এনটিটি কি ছিল, এই যে স্টুডেন্ট একটা এনটিটি এবং ভিজিটর একটা এনটিটি। এখন স্টুডেন্টের সাথে এডমিশন যে প্রসেস ছিল, এর সাথে কমিউনিকেশন হওয়া পসিবল কিনা, মানে আমরা কি
কমিউনিকেট করতে পারি কিনা, কানেকশন দিতে পারি কিনা, ডেটা কানেকশন? অবশ্যই পারি। কারণ আমি অ্যাজ স্টুডেন্ট আমি কি করবো, এই যে কাউন্টারে কোনো ইনফরমেশন জিজ্ঞেস করবো, তার মানে আমার কাছ থেকে ডেটা কাউন্টারের দিকে যাবে। আবার কাউন্টার যখন ইনফরমেশন ব্যাক করবে তখন আবার আমার কাছে আসবে। তার মানে অবশ্যই স্টুডেন্ট থেকে কাউন্টারের দিকে, অ্যাজ ওয়েল অ্যাজ ভিজিটার থেকেও চাইলে কাউন্টারের দিকে ডেটা যাওয়া পসিবল। তাহলে এই জন্য বলা আছে যে এনটিটি থেকে প্রসেসের দিকে ডেটা যেতে পারবে। এই যে বলা আছে ডেটা ফ্লো অ্যান্ড রিসোর্স ফ্লো, দুইটাই পসিবল। ব্যাপারটি কি বোঝা যাচ্ছে? যে আমি যখন ডায়াগ্রাম আঁকবো তখন আমাকে এই জিনিসগুলোকে চিন্তা করতে হবে যে এগুলো আসলে আমরা মানতেছি কিনা, এই জিনিসগুলো ফলো করতেছি কিনা। তাহলে আমরা এনটিটি থেকে প্রসেসের দিকে ডেটাও পাঠাইতে পারবো, অ্যাজ ওয়েল অ্যাজ রিসোর্সও পাঠাইতে পারবো। এরপরে কি বলা আছে, ডেটা স্টোর। ডেটা স্টোর, রিসোর্স স্টোরটা আপাতত আমরা ইগনোর করতে পারি, এটা আমাদের না হলে হবে। রিসোর্স স্টোর মানে যেখানে আমরা ওই যে ফিজিক্যাল রিসোর্স গুলো জমা রাখি, ডেটা স্টোর যেখানে ডেটাগুলো জমা রাখি, রিসোর্স স্টোর যেখানে ফিজিক্যাল রিসোর্স গুলো জমা রাখি। তো যদিও চিন্তা করতে পারেন, খুব ডিফিকাল্ট কিছু না। তাহলে আমি এনটিটি থেকে চিন্তা করেন, এনটিটি থেকে ডেটা স্টোরে কোনো কমিউনিকেশন হতে পারে কিনা, চিন্তা করে বলেন তো। এনটিটির সাথে ডেটা স্টোরের কোনো কমিউনিকেশন হতে পারে কিনা? আমি যদি বোঝাইতে চাই, ধরেন এখানে আমাদের একটা ডেটাবেজের ফাইল আছে, যার কম্পিউটার ডেটাবেস ডি বলা আছে। একটা স্টুডেন্ট যখন ইনফরমেশন জানতে চাইলো, যে তার পেমেন্ট স্ট্যাটাস জানতে চাইলো, ধরেন এখানে কাউন্টারে এসে, কাউন্টার কি করবে, ওই আইডি দিয়ে তার ডেটাবেজে সার্চ করবে এবং ইনফরমেশন যেটা পাবে সেটা তার কাছে চলে আসবে, এবং সে এখান থেকে আবার স্টুডেন্টকে প্রোভাইড করবে। এটা তো ঠিক আছে, বাট অ্যাজ এ স্টুডেন্ট আমি কি সরাসরি এই ডেটাবেজে ঢুকতে পারবো কিনা? আমি কি সরাসরি ডেটাবেজের কাছে রিকোয়েস্ট করতে পারবো কোনো কোনো ইনফরমেশন দেখানোর জন্য, উইদাউট এনি প্রসেস? এটা কি পসিবল কিনা? এনটিটি কি সরাসরি ডেটাবেসকে অ্যাক্সেস করতে পারে? না স্যার। এনটিটি সরাসরি ডেটাবেসকে অ্যাক্সেস করতে পারবে না। আমাকে কি করতে হবে, একটা প্রসেসের থ্রুতে অ্যাক্সেস করতে হবে। আমি অ্যাডমিশনে যাব অথবা আমি অ্যাকাউন্টসে যে আমি জিজ্ঞেস করব, ও কি করবে, আমার ইনফরমেশন ডেটাবেস থেকে কালেক্ট করে না আমাকে প্রোভাইড করবে। তার মানে আমি সরাসরি এখানে অ্যাক্সেস করতে পারবো না। এখন আপনি বলতে পারেন যে আমরা তো ইআরপিতে দেখতে পাই, তাহলে ইআরপিও তো একটা প্রসেস, যেখানে আসলে কি হয়, আমি যখন আমার আইডি দেই, সে একটা প্রসেস করে ব্যাক এন্ডে ডেটাবেস থেকে ডেটা এনে দেখায়। আমি তো সরাসরি ডেটাবেসের সমস্ত কিছু ডেটা দেখতে পারি না। সে যতটুকু এনে আমাকে দেখাচ্ছে ওইটুকু শুধু আমি দেখতে পারতেছি। তার মানে হচ্ছে উইদাউট প্রসেস এনটিটি সরাসরি রেস্টের সাথে কমিউনিকেট করতে পারবে না। এই জন্য বলা আছে নো, যে এনটিটি থেকে আমি সরাসরি, তাহলে আমি যখন ডেটাবেস বানাবো বা এই ইআরডি সরি যখন আমরা ডিএফডি বানাবো, তখন আমি কখনো এরকম কানেকশন দিতে পারবো না যে এখান থেকে একটা কানেকশন এই দিকে গেছে, এটা যদি দেই এটা ইনভ্যালিড হবে, এটা দেওয়া যাবে না। কেন দেওয়া যাবে না? যে সরাসরি আমি কোনো রিকোয়েস্ট এই ডেটাবেজের কাছে পাঠাতে পারবো না, আমাকে হতে হবে কি প্রসেসের থ্রুতে ডেটাবেজের কাছে কমিউনিকেশন করতে হবে। এই ব্যাপারটা এখানে বলতেছি, বোঝা গেছে কি? স্যার আরেকবার একটু বলবেন স্যার, মানে একটু বুঝতে পারিনি স্যার। আচ্ছা সরাসরি কেন দেয়া যাবে না স্যার, এটা একটু আরেকবার বললে ভালো হতো স্যার। আচ্ছা, সরাসরি দেওয়া যাবে না মানে হচ্ছে, এটা তো হচ্ছে একটা এন্টিটি, তাই না, এক্সটার্নাল এন্টিটি। জি আমরা স্যার। বুঝলাম এগুলো হচ্ছে এক্সটার্নাল এন্টিটি, এটা হচ্ছে একটা প্রসেস, একটা ডেটা স্টোর। তাহলে নর্মাল প্রসেস কি হচ্ছে? নর্মাল প্রসেস হচ্ছে আমি যদি ব্যাংকে যে কোনো ইনফরমেশন জানতে চাই, তাহলে আমার কাজ কি, আমাকে ব্যাংকে কাউন্টারের কাছে যেতে হবে, যে আমাকে জিজ্ঞেস করতে হবে যে আমার ব্যালেন্স কত টাকা আছে দেখান। তাহলে সে কি করবে, আমার অ্যাকাউন্ট নাম্বার জিজ্ঞেস করবে, আমি অ্যাকাউন্ট নাম্বারটা তাকে দিলাম। দেওয়ার পর সে কি করবে, ওই অ্যাকাউন্ট নাম্বার দিয়ে তার সফটওয়্যারে লগ ইন করে আমার ব্যালেন্সটা দেখবে। দেখার পরে ব্যালেন্সটা যখন তার কাছে আসবে সেটা আমাকে আবার বলবে যে আপনার ব্যালেন্স এত টাকা আছে। এটা নর্মাল প্রসেস, তাই না? এভাবেই হয় আসলে প্রসেসটা। জি স্যার, এভাবেই তো। হ্যাঁ, এখন আমি কি সরাসরি অ্যাজ এ ইউজার ব্যাংকের ডেটাবেজে ঢুকে আমার ব্যালেন্স আপডেট করা, দেখা, এগুলো কি পারবো কিনা? না স্যার, এটা তো পসিবল না, তাইলে তো পসিবল না। ব্যালেন্স বাড়াই দেবে। তার মানে কি হবে, যে আমি কিন্তু সরাসরি ডেটাবেসকে অ্যাক্সেস করতে পারতেছি না, আমাকে থ্রু প্রসেস, এই প্রসেসের মাধ্যমে অ্যাক্সেস করতে হচ্ছে। আমি দেখতে পারতেছি ব্যালেন্স আপডেটও করতে হচ্ছে, ব্যালেন্স এখান থেকে আমি রিডিউস করতে পারি, মানে এখান থেকে উইথড্র করতে পারতেছি, সবই পারতেছি থ্রু ব্যাংকিং এই চ্যানেলের মাধ্যমে, আমি সরাসরি কিন্তু পারতেছি না। তাহলে এটাই আমরা এখানে বলতেছি আসলে, এটাই আমরা বলতেছি যে কখনোই আমরা এরকম কানেকশন দিতে পারবো না। যখন ডিএফডি বানাবো তখন আমরা সরাসরি এনটিটি থেকে ডেটা স্টোরের দিকে কোনো কানেকশন দিব না। এই জন্য বলা হয় দেখেন এনটিটি টু ডেটা স্টোর নো, অ্যাজ ওয়েল অ্যাজ বলা আছে এনটিটি টু রিসোর্স স্টোর, মানে যেখানে ব্যাংকের কাগজপত্র জমা রাখে ওইখানে যাই কি আমি সরাসরি কাগজপত্র উঠাইতে পারবো না, নিয়ে আসতে পারবো? যে ব্যাংকের না ভল্টে স্যার। ঢুকে আপনি কি কাগজ আনতে পারবেন? পারবেন না। না। আপনাকে ব্যাংকের কাউন্টারে জমা দিতে হবে, ওরা যে ওদের মতো করে রাখবে যেখানে রাখার দরকার, তাই না? তার মানে আমি ডেটা স্টোর বা রিসোর্স স্টোরকে সরাসরি অ্যাক্সেস করতে পারবো না, এটাই বোঝাচ্ছে নো দিয়ে। তাহলে একইভাবে যদি জি আমরা স্যার। প্রসেসের দিক থেকে চিন্তা করি, একটা প্রসেস কি এনটিটির দিক থেকে, মানে প্রসেস থেকে কি এনটিটির দিকে ডেটা আসতে পারে? প্রসেস থেকে এনটিটির কাছে ডেটা কি আসতে পারে কিনা? স্যার প্রসেস থেকে এনটিটির কাছে, আহ,
স্যার মনে তো হয় আসতে পারে স্যার। এই যে দেখেন এখানেই আমাদের বলা আছে যে স্টুডেন্ট থেকে যখন আমি রিকোয়েস্ট করলাম প্রসেসের কাছে যে আমি দেখতে চাই ইনফরমেশন, সে আমাকে ইনফরমেশন ব্যাক করছে না। জি স্যার। তার মানে কি এই প্রসেস থেকে ডেটা এন্টিটির কাছে আসতে পারে, তাহলে এন্টিটি থেকে যেমন প্রসেসের দিকে যেতে পারে, প্রসেস থেকেও এন্টিটির দিকে আসতে পারে। তার মানে এই জন্য বলা আছে ইয়েস, যেখান থেকে পসিবল প্রসেস থেকে এন্টিটির দিকে ডেটা আসা পসিবল। একটা প্রসেস থেকে আরেকটা প্রসেসের কাছে ডেটা যাওয়া পসিবল কিনা, এটাও পসিবল একটা এটা তো প্রসেস। possible, স্যার। তার মানে আমাদের কি হতে পারে যে অনেকগুলো প্রসেস থাকতে পারে না, চেইন প্রসেস, একটার পর একটা একটার পর একটা। ধরেন আপনি যখন অ্যাকাউন্ট ওপেন করতে যান, আপনাকে প্রথমে কি ফর্ম নিতে হয় কাউন্টার থেকে, এটা একটা কাজ। ফর্ম নিয়ে সাবমিট করতে আর একটা কাউন্টারে যেয়ে, এরপরে কোথাও ব্যালেন্স মানে জমা দিতে হয়, তারপরে আপনার অ্যাকাউন্ট ওপেন হয়, তাই না? তার মানে কি জি একটা স্যার। প্রসেস সাথে আরেকটা প্রসেস কানেক্টেড থাকতে পারে, তার মানে একটা প্রসেস সাথে আরেকটা প্রসেস কানেক্টেড থাকতে পারে, দ্যাট ইজ ইয়েস। প্রসেস থেকে ডেটা স্টোর, এটা কানেকশন পসিবল কিনা? প্রসেস থেকে ডেটা স্টোর, এই ছবি দেখলেই মনে হচ্ছে প্রসেস থেকে ডেটা স্টোরে কানেকশন পসিবল না? এই যে অবশ্যই স্যার, এটা প্রসেসের মাধ্যমে কাজ চলবে। তাহলে প্রসেস কি করবে? প্রসেস ডেটা স্টোরকে অ্যাক্সেস করতে পারবে, তাহলে প্রসেস থেকে ডেটা স্টোরে কানেকশন পসিবল, এই যে ইয়েস। অ্যাজ ওয়েল অ্যাজ প্রসেস থেকে আমরা কি করতে পারবো, রিসোর্স গুলোকেও ফ্লো করতে পারবো এই রিসোর্স স্টোরের দিকে। ডেটা স্টোর থেকে এনটিটি, এখানে কি পসিবল? এই যে আগে যেটা বলছিলাম উল্টাটা দেখেন, আগে বলছিলাম কি এনটিটি থেকে ডেটা স্টোরে যাওয়া যায় না, তার মানে কি ডেটা স্টোর থেকে এনটিটির দিকেও যাওয়া যাবে না। জি স্যার, এটা তো এরকম কি পসিবল যে আমি আগে সরাসরি এখান থেকে ডেটাবেজে আসবে, ডেটা ডেটা আসবে না, কখনোই আসবে না, না স্যার, প্রসেসের থ্রুতে আসতে হবে। তাহলে এখানে আমরা এরকমও কানেকশন দিতে পারবো না। একইভাবে ডেটা স্টোর থেকে প্রসেস, এটাও পসিবল। ডেটা স্টোর থেকে যখন আমি রিকোয়েস্ট করবো প্রসেস কোনো ডেটা, তখন এখান থেকে আবার ডেটা স্টোর থেকে ডেটাটা প্রসেসের দিকে যাবে। ডেটা স্টোর থেকে ডেটা স্টোর, এটা কি পসিবল কিনা? যে দুইটা ডেটা স্টোর আছে আমাদের, দুইটা ডেটা স্টোর, ডেটা স্টোর 1 ডেটা স্টোর 2, এখন এই দুইটার ভিতরে কি কোনো কানেকশন বা কোনো ডেটা আদান প্রদান সম্ভব কিনা? সরাসরি একটা ডেটা স্টোর একটা ডেটা স্টোরকে অ্যাক্সেস করতে পারবে না, মাঝখানে কি লাগবে? প্রসেস লাগবে। তাহলে একটা ডেটা স্টোর থেকে একটা ডেটা স্টোরে আমরা অ্যাক্সেস করার জন্য কি উইদাউট প্রসেস অ্যাপ্লাই মানে অ্যাক্সেস করতে পারবো না, যে আমি একটা প্রসেস দিয়ে কি করলাম, এখান থেকে ডেটা অ্যাক্সেস করলাম, দেন আমি এখান থেকে ডেটাটা আবার এখানে জমা করলাম, এটা পসিবল। মানে উইদাউট প্রসেস আমরা একটা ডেটা স্টোর থেকে একটা ডেটা স্টোরে কোনো ডেটা বা ইনফরমেশন পাঠাতে পারবো না। তাহলে এই জন্য বলা আছে এখানে নো, দেখেন ডেটা স্টোর থেকে প্রসেস ডেটা স্টোরের দিকে আমি ডেটা পাঠাতে পারবো না, আমাকে অবশ্যই মাঝখানে প্রসেস ইউজ করতে হবে। সিমিলারলি রিসোর্স স্টোর থেকে যদি এন্টিটির দিকে আমরা পাঠাইতে পারবো না, উল্টা কথা, যেখানে এটা বলছিলাম উল্টা দিক করতে বলতেছি একইভাবে। রিসোর্স স্টোর থেকে প্রসেসের দিকে শুধু রিসোর্স ফ্লো হতে পারে, ডেটা স্টোরের সাথে কানেকশন হবে না, হবে না। তাহলে এগুলো কেন দেখতেছি? এগুলো দেখলাম এই কারণে যে আমরা যখন ডায়াগ্রাম বানাবো, ডিএফডি বানাবো, তখন যাতে আমাদের এরকম মানে ভুল কোনো কানেকশন গুলো আমরা না দিয়ে ফেলি। এই জন্য এই চারটা আমাকে খেয়াল করতে হবে যে আমি এই এই ধরনের কানেকশন গুলো কি দিতে পারবো ডিএফডি তে, আর যেগুলো নো বলা আছে এই কানেকশন গুলো দেওয়া যাবে না। স্যার সেম জিনিসটা আমাদের ইআরডি ক্ষেত্রেও কাজে লাগতে পারে স্যার। ইআরডির ক্ষেত্রেও আমরা ডিফারেন্ট, ইআরডির ক্ষেত্রে আমাদের এরকম আসলে নাই। ইআরডির ক্ষেত্রে তো আমরা আসলে নিয়ম নাই স্যার। ডিফারেন্ট কিছু সিম্বল ইউজ করি এবং এই সিম্বল গুলোকে আলাদা আলাদা ভাবে বলি যে কোনটা কিসের সিম্বল, তাই না? ওইখানে এই স্যার এই ধরনের আমাদের, জিনিসগুলো পরীক্ষা আসতে পারে স্যার, এরকম ডায়াগ্রাম বানানো বা। হ্যাঁ আসতেই পারে। আপনাকে একটা ডিএফডি ড্র করতে বলতে পারি, ডিএফডি ড্র করার ক্ষেত্রে আপনি এরকম ইলিগাল কোনো কানেকশন দিচ্ছেন কিনা যদি দেন, সেটা কিন্তু ডিএফডি ডায়াগ্রামের আপনাকে ভুল হয়ে যাবে ডায়াগ্রামটা। আবার একটা সেক্ষেত্রে ডায়াগ্রাম যদি আমরা আপনাকে দিয়ে দেই, একে ডিএফডি ডায়াগ্রাম একটা এঁকে দিলাম, হয়তো ওই ডায়াগ্রামের ভিতরে কিছু ভুল আছে, আমি ভুল ডায়াগ্রামই আপনাকে দিছি একে, বললাম যে এই ডায়াগ্রামের ভুলগুলো আইডেন্টিফাই করেন, কোথায় কোথায় ভুল আছে। তাহলে আইডেন্টিফাই করা যাবে না যদি আমরা জানি যে কোনটা স্যার পসিবল এটা কোনটা তো পসিবল। আরো বেশি সময় সাপেক্ষ স্যার, আমাদের করতে দিলে মনে হয় স্যার সেক্ষেত্রে সময় একটু কম লাগতে পারে স্যার। ভুল ধরা তো আরো সময় সাপেক্ষ স্যার। না পারবেন যে মানে যদি জানেন কোনটা তাহলে ভুল ধরাও সম্ভব, তাই না? যদি আমি বানাইতে পারি তাহলে ভুল ধরতে পারবো, কারণ আমরা বানাইছি যখন তখন তো রুলস জেনেই বানাইছি, তাহলে ভুলও ধরতে পারবেন, সমস্যা নাই, দুইটাই পারা পসিবল। জি স্যার। ওকে, নেক্সট আমরা স্লাইডে দেখি কি ইনফরমেশন দেওয়া আছে আমাদের। ওকে, নেক্সট আমাদের দেখেন বলা আছে কনটেক্সট ডায়াগ্রাম। কনটেক্সট ডায়াগ্রাম ব্যাপারটা কি আসলে? তাহলে আমরা যে ডিএফডি নিয়ে কথা বলছিলাম, এখন ডিএফডি অনেকগুলো লেভেল আছে আসলে। একটা ডিএফডি বানাইতে গেলে অনেকগুলো লেভেল ফলো করতে হয়, লেভেল 1 লেভেল 2 লেভেল 3 এরকম টাইপের অবস্থা। এখন এই একদম যে টপ লেভেল যেটা আছে, টপ লেভেল মানে একদম মানে প্রথম যে ডিএফডিটা আমরা বানাবো, ডিএফডি যখন বানানো শুরু করবো আমরা প্রথমে তো একটা বানাবো মডেল, ওটাকে ফার্দার ডিফাইন করে করে সেকেন্ড মডেলে যাব, থার্ড মডেলে যাব। আমরা একদম প্রথমে যেটা বানাবো সেটাকে বলে টপ লেভেল অথবা কনটেক্সট ডায়াগ্রাম। তাহলে আমরা ডিএফডি বানানো যখন শুরু করব, আমরা প্রথমেই যে ডায়াগ্রামটা বানাবো এই ডায়াগ্রামের নাম হচ্ছে কনটেক্সট ডায়াগ্রাম
অথবা টপ লেভেল, অথবা বলতে পারি লেভেল 0 ডিএফডি। তাহলে আপনাকে যদি এক্সামে বলা হয় যে লেভেল 0 ডিএফডি ড্র করেন, অথবা টপ লেভেল ডিএফডি ড্র করেন, অথবা কনটেক্সট ডায়াগ্রাম ড্র করেন, একই জিনিস। তাহলে যেটাকে কনটেক্সট ডায়াগ্রাম বলে ওটাই আসলে লেভেল 0 ডিএফডি। এখন এই লেভেল 0 ডিএফডি আমরা আঁকবো কখন বা কিভাবে আঁকবো এটা একটু দেখে বলা হয়। দেখেন, ইট অনলি কন্টেইন ওয়ান প্রসেস দ্যাট জেনারেলাইজ দ্য ফাংশন অফ এন্টায়ার সিস্টেম অ্যান্ড রিলেশনশিপ অফ এক্সটার্নাল এন্টিটি। তার মানে হচ্ছে খুব সিম্পল জিনিস, যে আমি যখন একটা কনটেক্সট ডায়াগ্রাম আঁকবো তখন আমাকে অলওয়েজ একটা প্রসেস নিতে হবে। একের বেশি প্রসেস আমরা কখনোই কনটেক্সট ডায়াগ্রামে নিব না। এই যে কিছুক্ষণ আগে যে আমরা যেটা বলতেছিলাম যে ব্যাংকিং প্রসেস, এখানে দেখেন আমরা শুধুমাত্র একটা প্রসেস ইউজ করছি। একটা প্রসেস ইউজ করে আমরা বলতেছিলাম কি যে এই যে একটা প্রসেস ইউজ করছিলাম একদম প্রথম যে ডায়াগ্রাম দেখছিলাম, এখানে একটা প্রসেস ইউজ করছি, কাউন্টার। যে কাস্টমার এখানে এসে ইনফরমেশন জানতে চাচ্ছে, ও ইনফরমেশন গুলো পপুলেট করে বা ক্যালকুলেশন করে আমাকে জানাচ্ছে, তার মানে প্রসেস একটা। তাহলে কনটেক্সট ডায়াগ্রামের কনসেপ্ট হচ্ছে যে আমরা টোটালি একটা প্রসেস ইউজ করে সমস্ত ইনফরমেশন গুলোকে শো করবো। তাহলে এটাকে আমরা বলতে পারি একটা ওভারভিউ বা সামারি ভিউ। তাহলে আপনি যখন একটা সিস্টেম নিয়ে চিন্তা করবেন বা একটা সিস্টেমের ডিএফডি তৈরি করবেন, তখন আপনি প্রথমে কি করবেন? ওভারভিউ বা সামারি চিন্তা করবেন। দেন আমরা ওটার ভিতরে যখন ঢুকবো তখন আরো ডিটেলস প্রসেসগুলো জানবো। কারণ একটা প্রসেসের ভিতরে ছোট ছোট সাব প্রসেস থাকতে পারে, ওই সাব প্রসেসের ভিতরে আরো ফার্দার প্রসেস থাকতে পারে। তাহলে এগুলো তো আমরা বাইরে থেকে বুঝবো না। তাহলে আমি যখন বাইরে থেকে একটা ব্যাংকিং সিস্টেমকে চিন্তা করি, তখন চিন্তা করি কি যে ব্যাংকে আমি গেলাম, যে টাকা জমা দিতে পারি, অথবা টাকা উইথড্র করতে পারি, অ্যাকাউন্ট ওপেন করতে পারি, লোন নিতে পারি, এগুলোই করা হয়। এখন এই প্রত্যেকটা কাজ করার জন্য কিন্তু আলাদা আলাদা অনেকগুলো ছোট ছোট ফাংশন আছে, তাই না? অনেকগুলো ডিপার্টমেন্ট আছে, তাই না, ব্যাংকের ভিতরে। এগুলোকে আমরা বাইরে থেকে জানি, অ্যাজ এ কাস্টমার জানা দরকার আছে আমার? না আমি স্যার, জানি না। আমাকে তো বলবে না। আমি জানি কি যে আমি হয়তো যাবো, যে আমি টাকা জমা দিব অথবা টাকা উঠাবো বা এই কাজগুলো করার জন্যই ব্যাংকে যাই। এখন ব্যাংকে তো এর বাইরে অনেক কাজ হয়, অনেকগুলো ছোট ছোট কাজ হয়। লোন নেওয়ার জন্য আলাদা ডিপার্টমেন্ট আছে, ওখানে লোন অ্যাপ্রুভের ব্যাপার আছে, কাকে লোন দিবে না দিবে ওইরকম ব্যাপারগুলো আছে, ক্রেডিট রেটিং আছে, কি পরিমাণ ইন্টারেস্ট নিবে, ওই ধরনের জিনিসপত্র আছে, অনেক কিছু আছে ইন্টারনালি। তাহলে এগুলো তো আমরা প্রথমে জানি না। বাট আমি যদি ব্যাংকিং সিস্টেম তৈরি করতে চাই তখন ওগুলো জানতে হবে আমাকে, তাই না? আদারওয়াইজ তো আমি সিস্টেম বানাইতে পারবো না, সফটওয়্যার বানাইতে পারবো না। তাহলে সফটওয়্যার যখন বানাবো তখন তো সবই জানতে হবে। বাট আমরা প্রথমে প্রথমে চিন্তা করবো কি, একটা ওভারভিউ চিন্তা করবো যে আসলে কি হয়, আসলে এখানে ব্যাপারটা কি। তাহলে কি কি হয় এটা বোঝানোর জন্য আমরা কি করবো, একটা প্রসেস ইউজ করে সমস্ত অ্যাক্টিভিটি গুলোকে ভিজুয়ালাইজ করার চেষ্টা করবো। দেখেন এখানে একটা ডায়াগ্রাম দেওয়া আছে, এটা আমি একটু আলোচনা করি তাহলে বুঝবেন। এটা লাইব্রেরি সিস্টেম নিয়ে কথা বলা আছে, লাইব্রেরি বলা আছে। দেখেন একটা একটা প্রসেসের ভিতরে বলা আছে লাইব্রেরি, তার মানে আমি লাইব্রেরি নিয়ে কথা বলতেছি। আর আমি কোন সিস্টেম নিয়ে কথা বলছি? লাইব্রেরি সিস্টেম নিয়ে। এখন লাইব্রেরি সিস্টেমে কি হতে পারে? লাইব্রেরি সিস্টেমে বলা আছে একটা এন্টিটি, দেখেন এই যে একটা এন্টিটি, এক্সটার্নাল এন্টিটিকে বলছিলাম এই ধরনের সিম্বল ইউজ করি, বুক সাপ্লায়ার। তাহলে লাইব্রেরি সিস্টেমের সাথে বুক সাপ্লায়ারের সম্পর্ক কি? কারণ লাইব্রেরিতে তো বই থাকে আসলে, তাই না? আমাদের যদি ইউনিভার্সিটি লাইব্রেরি দেখি, অনেক বই থাকে। এখন এই বইগুলো তো কেউ না কেউ সাপ্লাই করে ইউনিভার্সিটি, মানে লাইব্রেরির সাথে কারোর সাথে কমিউনিকেশন আছে, তারা কি করে বইগুলো লাইব্রেরিতে দেয়। তাহলে এই বুক সাপ্লায়ার কি করতেছে? বুক সাপ্লায়ারে আমরা কি করতেছি? বইয়ের অর্ডার করতেছি। ধরেন আমি নীলক্ষেতের কোন একটা বুক সাপ্লায়ারের কাছে অর্ডার করলাম, লাইব্রেরি থেকে এতগুলো বই আমার দরকার, তাহলে আমি একটা অর্ডার করতেছি, লাইব্রেরি সিস্টেম থেকে একটা অর্ডার যাচ্ছে সাপ্লায়ারের কাছে। এবং সে সাপ্লায়ার কি করলো, ওই বইগুলো আমাকে লাইব্রেরিতে দিয়ে দিল। এই যে দেখেন রিসোর্স দিচ্ছে, যেহেতু বই একটা ফিজিক্যাল রিসোর্স, একদিকে আসতেছে সাপ্লায়ার থেকে লাইব্রেরির দিকে আসতেছে শুধু একদিকে। তাহলে বইগুলো সে আমাকে লাইব্রেরিতে দিল, অ্যাজ ওয়েল অ্যাজ বুকের ইনফরমেশন গুলো দিল, যে কতগুলা বই দিছে, কত টাকা দাম দিতে হবে তাকে, সমস্ত ইনফরমেশন দিল। তার মানে এটা এক ধরনের কি হলো, যে কমিউনিকেশন হলো সাপ্লায়ারের সাথে লাইব্রেরিতে। এখন এই লাইব্রেরিতে এই বইগুলো নিয়ে আবার কি করে? লাইব্রেরিতে অনেক ইউজার থাকে বা মেম্বার থাকে, তাই না? যেগুলোকে আমরা বলতে পারি ব্রোয়ার, মানে যারা কি করে লাইব্রেরি থেকে বই নেয়, পড়াশোনা করে আবার বইগুলো জমা দেয়, তাদেরকে আমরা মেম্বার বলতে পারি বা ব্রোয়ার বলতে পারি। এখন ও কি করে দেখেন, আমি অ্যাজ এ মেম্বার যদি চিন্তা করি, আমি লাইব্রেরিতে যে কি করতে পারি, ইনকোয়ারি করতে পারি যে আমার এই বইটা দরকার। তাহলে একটা রিকোয়েস্ট করলাম যে এই বইটা আছে কিনা। এখন যদি সে থাকে তাহলে সে আমাকে বললো যে হ্যাঁ এই বইটা অ্যাভেলেবেল আছে, নিতে পারবেন, তাই না? তাহলে আমি ইনকোয়ারি করতে পারি। অথবা যদি না থাকে কোনো একটা বই, সেক্ষেত্রে আমি রিজার্ভেশন করতে পারি, যে আমি হয়তো নেক্সট টাইম যখন আসবে তখন যাতে আমার এই বইটা আমাকে দেওয়া হয়। যদি ওই বইটা কপি এখন নাই, সবগুলো আউট হয়ে গেছে, আমাকে হয়তো যদি পরবর্তীতে আসে দেন আমাকে যদি ইনফর্ম করা হয়, রিজার্ভেশন করে রাখতে পারি। একইভাবে আমি আমার নাম্বার কত, আমার যে মেম্বারশিপ নাম্বার, সেটা আমি দিয়ে তাকে ইনফরমেশন জিজ্ঞেস করতে পারি। তাহলে যদি থাকে বইটা, সে আমাকে কি করতে পারে, বইটা দিতে পারে। আবার বই যখন আমার পড়া হয়ে যাবে তখন বইটা আমি তাকে ফেরত দিতে পারি। তার মানে দুই দিক থেকেই কিন্তু ডেটাটা, মানে বইটা আমার কাছে আসতেও পারে, আবার আমার কাছ থেকে বইটা তাকে ফেরত দিতে পারে, দুই দিকেই রিসোর্সটা যাচ্ছে। আবার সে এখানে কি হতে পারে, সে আমাকে
রিটার্ন করার জন্য বইটা ধরেন আমি নিছিলাম 7 দিনের জন্য, আমি যদি 7 দিনে না দিই তাহলে আমাকে সে রিটার্নের জন্য মেসেজ করতে পারে যে রিটার্ন করার সময় হয়েছে, বা ফাইন যদি থাকে সেক্ষেত্রে বলতে পারে। তাহলে এই যে টোটাল জিনিসটাকে আমরা কি করলাম, একটা গ্রাফিক্যালি ভিজুয়ালাইজ করার চেষ্টা করলাম একটা প্রসেস দিয়ে। তার মানে আমি টোটাল লাইব্রেরি সিস্টেমকে, আরো এখানে এন্টিটি হতে পারে, আমরা জাস্ট সিম্পলিফাই করার জন্য দুইটা এন্টিটি বলতেছি, সাপ্লায়ার এবং ব্রোয়ার। এখানে আরো কিছু থাকতে পারে, লাইব্রেরির স্টাফ থাকতে পারে, তাদের সাথেও কিছু কমিউনিকেশন হতে পারে। তাহলে আমাদের কি হচ্ছে, এই যে টোটাল লাইব্রেরিটাকে আমরা কি করতেছি, ছোট্ট একটা ডায়াগ্রাম দিয়ে রিপ্রেজেন্ট করার চেষ্টা করতেছি। তাহলে এই ডায়াগ্রামটার নামই হচ্ছে কনটেক্সট ডায়াগ্রাম, অথবা টপ লেভেল ডিএফডি, অথবা জিরো লেভেল ডিএফডি। ব্যাপারটা বুঝছেন কিনা, যে আপনাকে যদি কোনো একটা সিস্টেমের টপ লেভেল ডিএফডি আঁকতে বলা হয়, তাহলে আপনি প্রথমে চিন্তা করবেন যে একটা প্রসেস থাকবে এবং ওই প্রসেসের ভিতরেই সমস্ত কাজগুলো হবে। আর এনটিডি থেকে আমরা কি করব, কিছু ডেটা রিকোয়েস্ট করব অথবা কিছু রিসোর্স রিকোয়েস্ট করব, এবং সে আমার সাথে ওই কমিউনিকেশন গুলো হবে। এখন আপনাকে যদি আমি বলি যে আমরা যে ইউনিভার্সিটিতে ভর্তি হই, ইউনিভার্সিটির যে সিস্টেম, এই সিস্টেমের একটা টপ লেভেল ডিএফডি আঁকেন, আপনি কি চিন্তা করে কিছু আঁকতে পারবেন না? চিন্তা করেন তো। আমি ইউনিভার্সিটি স্যার আঁকতে সিস্টেম। পারবো, তাতে তো কাজ হবে না স্যার। হ্যাঁ। স্যার এই কনটেক্সটটা তো দেখে যথেষ্ট মানে কঠিন মনে হচ্ছে স্যার, আঁকতে পারবো ইনশাল্লাহ কঠিন স্যার। মনে হচ্ছে কারণ যেহেতু আমরা এই সিস্টেম সম্পর্কে অবগত না, তাই না? আমরা যখন একটা সিস্টেম জি সফটওয়্যার স্যার। ডেভেলপ করবো তখন তো আমরা সমস্ত ডেটা কালেক্ট করবো আগে। তো ওই যে আমরা ইনফরমেশন গ্যাদারিং ফেজে আমরা কি করি, সব ডেটা কালেক্ট করি, যে সমস্ত কোন ডেটা। সিস্টেমের কোন পার্টে কি কাজ হয়, কোন ধরনের অ্যাক্টিভিটি পারফর্ম করলে, তো সব জানবো, তাই না? জানার পর তো আমার কাছে সবকিছু ডেটা থাকবে, তাহলে ওই যেটা যখন আমার কাছে থাকবে তখন তো আমি ওটাকে এরকম বলতেই পারবো, তাই না? জি আমি যদি স্যার। ইউনিভার্সিটিতে এডমিশন অফিসে কি কাজ হয়, আমরা বললাম না অবজারভেশন একটা টেকনিক আছে, মনে আছে? ফ্যাক্ট ফাইন্ডিং এর ক্ষেত্রে অবজারভেশন টেকনিক। জি স্যার। এখন আপনি যদি এডমিশন অফিসে যে বসে থাকেন 1 সপ্তাহ, সকাল থেকে একদম সন্ধ্যা পর্যন্ত, আপনি কি এডমিশন অফিসে কি কাজ হয় এটাকে আপনি কি বলতে পারবেন না আমাকে, যে এডমিশন অফিসে জি কি স্যার। হয়? তার মানে জি আপনাকে স্যার। তাকে জানতে হবে, তারপর তো বলবেন। এমনিতে আন্দাজে তো আর আমরা বলতে পারবো না, তাই না? অবশ্যই আমাকে ইনফরমেশন গুলো কালেক্ট করতে হবে, দেন আমরা বলতে পারবো যে এই ধরনের কাজ হয় এডমিশন অফিসে। বাইরে থেকে ভিজিটররা আসতে পারে, ডিফারেন্ট গার্জিয়ানরা আসে, তারা এসে কি জিজ্ঞেস করে, কি ইনফরমেশন তারা আবার প্রোভাইড করে, কি ধরনের ট্রানজাকশন হয়, তাহলে এগুলো সবই তো আমরা তখন দেখবো, মানে জানবো। জানার পরে আমি ওইটাকে একটা ভিজুয়ালাইজ এইভাবে একটা জিরো লেভেল ডিএফডি তে দেখাতে পারবো না? পারবো কিনা? জি কি স্যার, বলেন? পারবো পারবো। আশা করা আশা যাচ্ছে। আশা করা যায় পারবো, তাই না? তাহলে এই ব্যাপারটাকে আমরা বলতেছি জিরো লেভেল ডিএফডি। আরেকটা দেখেন, এই ছোট্ট আরেকটা এক্সাম্পল দেখেন, এখানে বলা আছে যে এক্সাম্পল অফ কন্টেক্সট ডায়াগ্রাম আরেকটা দেওয়া আছে। ধরেন আমরা যে অনলাইনে ডিফারেন্ট প্রোডাক্টগুলো অর্ডার করি, অনলাইনে অনেকগুলো ই কমার্স ওয়েবসাইট আছে যেখানে কি করা যায়, প্রোডাক্ট অর্ডার করা যায়। তাহলে চিন্তা করলাম যে এটা একটা ই কমার্স সাইট, দেন দারাজ বা ডিফারেন্ট সাইট, যেখানে আমরা কি করি, প্রোডাক্ট অর্ডার করি। তাহলে এই যে অ্যাজ এ কাস্টমার আমরা কি করতেছি, প্রোডাক্ট অর্ডার করতেছি। তাহলে আমার কাছ থেকে একটা ডেটা যাচ্ছে এই দারাজের কাছে। দারাজ কি করতেছে, অর্ডার যদি ভ্যালিড হয় তাহলে অ্যাকসেপ্ট করছে, অথবা সে রিজেক্ট করতে পারে, অর্ডারটা জি অর্ডার স্যার। রিজেক্ট করে দিতে পারে। আর যদি সেটা ভ্যালিড হয়, সে আমাদের কি করতে পারে, ওই অর্ডারের রেসপেক্টে যেই প্রোডাক্টগুলো সেই প্রোডাক্টগুলো আমাকে পাঠিয়ে দিতে পারে। এরপর আমি তাকে আমার যদি ক্যাশ অন ডেলিভারি হয় সেক্ষেত্রে আমি পরে পে করতে পারি, আগে পে করতে পারি, অনেক কিছু হতে পারে। বাট আমরা সিম্পলি একটা যে মডেল চিন্তা করি, যে কি হলো, যে আমরা একটা সিস্টেম আছে, ই কমার্স সিস্টেম, যেখানে আমরা অর্ডার করতে পারি, অর্ডার করার পর যদি পেমেন্ট থাকে পেমেন্ট করতে পারি, সে অর্ডারটা অ্যাকসেপ্ট করতে পারে বা রিজেক্ট করতে পারে, সে আমাকে কনফার্ম করতে পারে যে হ্যাঁ অর্ডারটা অ্যাকসেপ্ট হয়েছে, দেন প্রোডাক্টগুলো সে পাঠিয়ে দিল। দারাজ কি করে, মাঝে মাঝে ফোন করে কনফার্ম করে না যে আপনার অর্ডারটা কনফার্ম হয়েছে, দেন আমাকে হয়তো একটা সার্টেন টাইম পরে প্রোডাক্টটা পাঠিয়ে দিল। তাহলে এটা কি একটা কন্টেক্সট ডায়াগ্রাম হতে পারে না? আরো কিছু আসতে পারে, বাট আমরা খুব সিম্পলি চিন্তা করতেছি যে কাস্টমারের সাথে একটা সিম্পল প্রসেস দিয়ে আমরা এই কাজটা করি। এখন এইখানে তো আরো অনেক কাজ আছে, এখানে অনেক ইন্টারনালি এই ক্যাটালগ সিস্টেমে অনেক কাজ আছে, তাই না? এখানে আমাকে দেখতে হবে প্রোডাক্ট অ্যাভেলেবেল আছে কিনা, দেন প্রোডাক্টের যে মানে কতগুলো কপি আছে, আমি যে যতগুলো অর্ডার করছি অতগুলো আছে কিনা, তাই না? এগুলো দেখতে হবে না আমাকে? জি স্যার, এগুলো তো না দেখে তো আর কাজ তাহলে করা এগুলো যাবে তো চেক করতে হবে, তাই না? এরপরে যদি আমি রেজিস্টার কাস্টমার হই, তাহলে সেক্ষেত্রে দেখেন মাঝে মধ্যে আবার কি যদি কাস্টমার রেজিস্টার হয় সেক্ষেত্রে আপনাকে কিছু আবার ডিসকাউন্টও দেয়, তাই না? পেমেন্ট কিভাবে করতেছে না। সেই পেমেন্ট মেথডের উপরেও কিছু আবার ছাড় দেবে, বিকাশ দিয়ে পেমেন্ট করলে হয়তো 10% ডিসকাউন্ট দিবে, ডিফারেন্ট অপশন থাকে। তাহলে এইগুলো কিন্তু আমাকে এখানে অনেক প্রসেসিং আছে। তাহলে আমরা কিন্তু প্রথমবার যখন চিন্তা করবো তখন ওগুলো চিন্তা করবো না, আমরা চিন্তা করবো যে ওভারঅল কি হচ্ছে, আসলে সামারি ভিউতে কি হচ্ছে। এই সামারি ভিউটার নামই হচ্ছে কন্টেক্সট ডায়াগ্রাম, ঠিক আছে কি? সামারি ভিউটা কি আমরা কন্টেক্সট ডায়াগ্রাম বলে, তখন দেখেন এই ডায়াগ্রামটাকে এটা এবং এইটা একই জিনিস, বাট দেখতে একটু চেহারা ডিফারেন্ট মনে হচ্ছে না? জি স্যার, এটা হচ্ছে যে ওই যে শর্ট করে করে দিছে লাইক। এইখানে কি করছে আসলে দেখেন, এই যে আমরা এই প্রসেসটাকে মাঝখানে দিয়েছি, তাই না? ক্যাটালগ সিস্টেম, কাস্টমার জি দিয়েছি এই স্যার। পাশে, কাস্টমার কি করতেছে, অর্ডার করতেছে। তাহলে আমরা নর্মালি কম্পিউটারে যখন ডায়াগ্রাম দেখি তখন আমরা দেখি কি আসলে একদিক থেকে ইনপুট দেই আর একদিক থেকে আউটপুট পাই, তাই না? এরকম ডায়াগ্রাম দেখি না কম্পিউটারের ডায়াগ্রাম আঁকলে?
যে ইনপুট দেন প্রসেস দেন আউটপুট, এই ফর্মে বলি কিনা বলেন তো কম্পিউটারের ডায়াগ্রাম যখন আঁকেন, ফিজিক্যাল জি ডায়াগ্রাম। স্যার, ইনপুট প্রসেসিং আউটপুট। ওইভাবে এটা লিখছে, দেখেন কি করছে যে কাস্টমার কি করছে, অর্ডার করছে, মানে কি ইনপুট না, জি স্যার। আউটসাইড থেকে একটা অর্ডার করছে, ইনপুট সিস্টেমের কাছে ইনপুটটা করলো। এখন ওই ইনপুটটা সে কি করলো, প্রসেস টসেস করে সেটা যদি রিজেক্ট করে সে কি করলো, আউটপুট দিল কি রিজেকশন, যে এটা এই অর্ডারটা ভ্যালিড না, হবে না। অথবা সে কি করলো, প্রোডাক্ট পাঠিয়ে দিল। তার মানে এটা আমার ইনপুট, সেখানে কিছু প্রসেস করে টোরে কাজ টাজ করে আইদার সে আমাকে প্রোডাক্ট পাঠাচ্ছে অথবা রিজেকশন পাঠাচ্ছে। তার মানে দেখেন একই কাস্টমার আমি এই পাশেও ইউজ করতেছি এই পাশে ইউজ করছি, মানে কি একই একই এন্টিটিকে আমরা দুইবার ইউজ করতেছি। তাহলে এই যে এখানে একবার ইউজ করছিলাম, যেহেতু আমি এক পাশেই সব ফ্লো গুলো দেখাচ্ছিলাম যে এখানে আসতেও পারে আবার এদিকেও যেতে পারে, তার মানে এখানে আমি দুই পাশে দেখাচ্ছি। তাহলে একই এন্টিটি যখন আমরা ডুপ্লিকেট ইউজ করি তখন দেখেন এখানে একটা পাশে একটা স্ল্যাশ টান দেওয়া দেখতে পাচ্ছেন, কোনায় একটা দাগ দেওয়া আছে এন্টিটির পাশে, দেখতে পাচ্ছেন কিনা? স্যার, এই যে কাস্টমারের এই পাশে একটা দাগ দেওয়া আছে, এই যে এখানে এটা আমরা বলতেছি, এই যে দেখেন এই যে এটা একটা দাগ দেওয়া আছে না দুই পাশেই। এই দাগের মানে কি স্যার? এই দাগের মানে হচ্ছে ডুপ্লিকেট করতেছি আমরা। তাহলে যদি কোনো একটা এন্টিটিকে আমরা ডুপ্লিকেট বা দুইবার ইউজ করি ডায়াগ্রামে, বা দুইয়ের ও, বেশিবার ইউজ করি, তাহলে আমরা এটাকে দাগ দিয়ে দেবো। এখানে কিন্তু ইউজ করি নাই, কারণ এটা একবারই ইউজ করছি। তাহলে কোনো একটা জি স্যার। এন্টিটিকে যখন আমরা ডুপ্লিকেট ইউজ করতেছি, কারণ দেখতে সুন্দর লাগার জন্য, এটা দেখতে সুন্দর না মনে হচ্ছে, এটা ক্লিয়ার মনে হচ্ছে যে ইনপুট দিচ্ছে এই পাশ থেকে, কিছু প্রসেস হচ্ছে এই পাশে আউটপুট গুলো যাচ্ছে, দ্যাট ইজ একদম নর্মাল স্টেট ফর্ম বলা আছে। বাট এখানে কি হচ্ছে, একটু হিজিবিজি মনে হচ্ছে, পাঠাচ্ছি আবার ক্যালকুলেশনে আবার এখানে আসতেছে। তার মানে আমি যদি এই ফর্মে দেখাতে চাই কোনো প্রবলেম নাই, সেক্ষেত্রে আমার কি করতে হবে, যদি কোনো একটা এন্টিটিকে আমরা ডুপ্লিকেট করতে চাই তাহলে এই ডুপ্লিকেট সিম্বলটাকে আমরা অ্যাড করে দিব, বাট একটা কোণে একটা দাগ দিয়ে দিব, দ্যাট ইজ ডুপ্লিকেট এন্টিটি বোঝানোর জন্য, এটুকুই। স্যার, ছোট্ট একটা কোশ্চেন ছিল স্যার। বলেন। স্যার, ইআরডি মডেলে আমরা হচ্ছে স্যার এনটিটি কে দিতাম একটা চতুর্ভুজ আকারে, আর হচ্ছে স্যার হ্যাঁ অ্যাট্রিবিউট কে দিতাম ওভাল সাইনে। এটা ডিএফডি তে এসে স্যার আমরা এই যে কাস্টমার আর যেটা ইউজ হ্যাঁ করতেছি এটা হচ্ছে স্যার এনটিটি, সেক্ষেত্রে এটা একটু চেঞ্জ। হ্যাঁ, ওই যে বললাম যে আমরা দুইটা মডেলের ডিফারেন্ট কিছু দেখি। আবার ওই যে আমরা এখানে বলছিলাম যে এখানে কিন্তু এটার আবার আরেকটা ভার্সনও আছে। কোন কোন বইতে দেখবেন যে এই যে ওটার সাথে ম্যাচ করে করছে, ইআরডির সাথে ম্যাচ করে এই কাস্টমারটাকে সে রেক্ট্যাঙ্গেল সিম্বল দিয়ে দেখাচ্ছে, আর এই প্রসেসটাকে সে ওভেল বা গোল সিম্বল দিয়ে দেখাচ্ছে ও, আচ্ছা আচ্ছা, ওকে এখানে। স্যার। বাট আসলে আমরা আমরা যে মডেলটা ফলো করছি এখানে একটু জাস্ট আমাকে উল্টা রাখতে হবে, মনে রাখতে হবে যে এখানে আমরা এন্টিটিটাকে এরকম ওভেল সিম্বল দেখাচ্ছি আর প্রসেসটাকে আমরা রেক্ট্যাঙ্গেল সিম্বল দেখাচ্ছি, ওকে স্যার, ওকে স্যার, এটুকু থ্যাংক ইউ। শুধু। এখানে যেহেতু আলাদা আলাদা মডেল, আলাদা আলাদা ডায়াগ্রাম, ওই জন্য একটু ডিফারেন্ট। এখন দেখেন এই যে কনটেক্সট ডায়াগ্রাম যেটা দেখলাম, এটাকে আমরা বলছিলাম জিরো লেভেল ডিএফডি। এখন এর পরে আবার কি হবে দেখেন, এরপরে বলা আছে দেখেন ফার্স্ট লেভেল ডিএফডি। ওটা ছিল জিরো লেভেল ডিএফডি, এটা হচ্ছে ফার্স্ট লেভেল ডিএফডি। ফার্স্ট লেভেল ডিএফডির কাজ কি, খুব সিম্পল, যদিও দেখতে একটু মনে হচ্ছে বড় ডায়াগ্রাম, বাট এখানে তেমন কিছু বলে নাই। কি বলছে আসলে, এই যে আমরা একটা প্রসেস নিছিলাম এখানে, এই প্রসেসের ভিতরে আবার কি হতে পারে, অনেকগুলো সাব প্রসেস থাকতে পারে না? এই প্রসেসের ভিতরে অনেকগুলো সাব প্রসেস থাকতে পারে কিনা চিন্তা করেন। জি স্যার, সেটা তো মানে ডিফারেন্ট প্রসেস হবে, ডিফারেন্ট কনটেক্সট ডায়াগ্রাম হবে। হ্যাঁ, তাহলে না, আমরা কনটেক্সট ডায়াগ্রাম আসলে কি একটাই বানাবো, একটা একটা সফটওয়্যারের জন্য একটাই কনটেক্সট ডায়াগ্রাম, মানে টোটাল সিস্টেমটাকে আমরা একটা কনটেক্সট ডায়াগ্রাম দিয়ে দেখাইলাম প্রথমে যেটা। এখন আমি আসলে কি করবো, এটার ফার্দার এটার ভিতরে কি আছে এটা দেখবো। ধরেন আমার টার্গেট হচ্ছে কি, আমি বিরিয়ানি বানাবো, ধরেন বিরিয়ানি বানাবো, বিরিয়ানি হচ্ছে আমার রেসিপি, আপনি বিরিয়ানি রান্না করতে চান, তাহলে ওভারভিউ একটা তৈরি করলেন যে আমি এখানে এই জিনিসগুলো দিব, এভাবে রান্না করে বিরিয়ানি হয়ে যাবে। এখন এই বিরিয়ানি রান্না করতে গেলে এখানে ইন্টারনালি অনেকগুলো কাজ আছে না, অনেকগুলো প্রসেস আছে না। মিটকে আপনি একভাবে স্যার, প্রসেস করতে হবে, রাইসটাকে রান্না করতে হবে, এরপর আরো কিছু জিনিস করতে হবে, কতক্ষণ পর্যন্ত আপনাকে এটাকে মানে ভাপ রাখতে হবে, অনেক জিনিস ব্যাপারগুলো আছে, তাই না? তাহলে ওই জি স্যার। জিনিসগুলোকে আমরা কি করতেছি পরবর্তী স্টেপে, যে এইটাকে আমরা একটা প্রসেসে না বলে এইটার ভিতরে যে কাজগুলো হয় এগুলোকে আমরা ছোট ছোট আলাদা আলাদা প্রসেস আকারে দেখতেছি। দেখেন এখানে জিরো বলছিলাম, মানে এটা ছিল কনটেক্সট ডায়াগ্রাম বা জিরো লেভেল, বাট আমরা নেক্সট লেভেলে এসে কি বলতেছি দেখেন এখানে এই প্রসেসটাকে ভেঙে তিনটা প্রসেস বানাচ্ছি, একটা হচ্ছে 1 নাম্বার, একটা হচ্ছে 2 নাম্বার, 3 নাম্বার, এখানে আরো হতে পারে, মানে যতগুলো থাকে ততগুলো আমাদের এখানে হবে। তার মানে ওই একটা প্রসেসকে আমরা ফার্দার অনেকগুলো প্রসেসে ভাগ করতেছি। তাহলে এখানে কি হচ্ছে, এখানে এই কাস্টমার কাস্টমার কি করলো, অর্ডার করলো। তাহলে অর্ডার করার পরে যদি আমাদের এরকম থাকে যে কাস্টমার হচ্ছে রেজিস্টার কাস্টমার, সে কি করলো, ক্রেডিট রেটিং চেক করলো যে আসলে আমার মানে মানে ক্রেডিট আছে কিনা, আমার ব্যালেন্সে আছে কিনা, যদি থাকে তাহলে তো ঠিক আছে, আর না থাকলে কি রিজেক্ট করে দিল অর্ডারটা, তাই না? তাহলে এই প্রথমেই কাজ হলো কি রেটিং চেক করা, এটা একটা কাজ। যদি রেটিং চেক করে দেখে যে না ওকে ভ্যালিড, তাহলে আমার অর্ডারটা পাঠাইলো কোথায়, ওয়্যার হাউসের কাছে পাঠাইলো, এবং ওয়্যার হাউস থেকে
আমার প্রোডাক্টটা আমাকে পাঠিয়ে দিল। তার মানে আমি আগে বলছিলাম একটা কাউন্টার, বাট এই কাউন্টারের ভিতরে এখন দুইটা পার্ট বলছি। একটা কাউন্টারের কাজ হচ্ছে রেটিং চেক করা, আর একটা কাউন্টারের কাজ হচ্ছে আমাকে কি করা, প্রোডাক্টগুলোকে ডেলিভারি করা। তাহলে আমি যখন অর্ডার করলাম তখন প্রথমেই এই কাউন্টারের কাছে গেল অর্ডারটা, যে সে রেটিং চেক করলো, যদি চেক করে ঠিক থাকে তাহলেই শুধুমাত্র অর্ডারটা এই সেকেন্ড প্রসেসের কাছে আসবে, আর যদি না থাকে সে আমাকে রিজেক্ট করে দিল এখান থেকেই। যদি সেকেন্ডটার কাছে আসে, আসার পর সে আমাকে এই প্রোডাক্টটা ডেলিভারি করে দিল। আর একটা কি কাজ হচ্ছে বলেন, এখানে আরো প্রসেস থাকতে পারে, বাট এই জন্য এখানে কোশ্চেন মার্ক বলা আছে, মানে এখানে আমরা আরো এন্টিটিগুলো ইউজ করি না এই জন্য। এরপরে কি হচ্ছে, এই দেখেন এখানে অ্যাকাউন্ট মেইনটেইন ক্রেডিট রেটিং। এখন ক্রেডিট রেটিং কত টাকা আছে সেটাকে আমরা কোথা থেকে জানবো? এই যে এখানে একটা ডেটাবেস ফাইলে আমাদের রেটিং গুলো বলা আছে, আমার কত টাকা ব্যালেন্স আছে বা কি আছে, এখান থেকে আমি সেটা দেখতে পারবো। তাহলে আমি এখান থেকে সেই ডেটাগুলো দেখবো, মানে যখন আমি এখানে জমা রাখবো তাহলে এখান থেকে জমাও রাখতে পারি, আবার যখন দেখতে চাই তখন এখান থেকে রেটিংটা চেক করতে হবে। এই যে বলছিলাম যে প্রথমে কি করবে, রেটিং চেক করবে, তাহলে চেক করার জন্য তাকে কি এখান থেকে ডেটা আনতে হবে না, ডেটাবেস থেকে, যে আসলেই তার রেটিং কি এরকম আছে, তার ব্যালেন্স আছে কিনা। যদি থাকে তাহলে আমার অর্ডারটা ভ্যালিড হবে, আদারওয়াইজ হবে না। তার মানে হচ্ছে এইখানে যেটা বলতেছিলাম যে একটা প্রসেস দিয়ে আমরা সবকিছুকেই বুঝাইতাম, এখন এই একটা প্রসেসের ভিতরে সফটওয়্যার আমরা যখন বলছিলাম, একটা বলছিলাম কি যে সফটওয়্যারকে আমরা যখন তৈরি করি অনেকগুলো মডিউল আকারে তৈরি করি না, অনেকগুলো মডিউল আকারে তৈরি করি কিনা চিন্তা করেন। আপনাদের যে ইআরপি সফটওয়্যারটা আছে, ইআরপি, এখানে কি অনেকগুলো মডিউল আছে না? স্টুডেন্ট একটা মডিউল আছে, টিচার একটা মডিউল আছে, পেমেন্ট একটা মডিউল আছে, অনেকগুলো এরকম এক্সাম একটা মডিউল আছে, অনেকগুলো আলাদা আলাদা মডিউল আছে। তাহলে এই মডিউলগুলোকে আমরা আলাদা করতেছি কখন? যখন আমরা এই ডায়াগ্রামে আসতেছি। প্রথমে যখন চিন্তা করছিলাম ইউনিভার্সিটি টোটালটা এক জায়গায়, এইখানে কি কি হয় সব কিছু একসাথে বলতাম। বাট সেকেন্ড লেভেলে এসে আমরা কি করলাম, এখানে এসে আমরা ওই মডিউলের ভিতরে যে ইন্ডিভিজুয়াল কাজগুলো হয় সেগুলোকে আলাদা করে ফেললাম, যে এক নাম্বার এটা হয়, এখানে স্টুডেন্ট ভর্তি নেওয়া হয়, এরপর রেজিস্ট্রেশন করানো হয়, পেমেন্ট নেওয়া হয়, এক্সামের রেজাল্ট দেওয়া হয়, এরকম আলাদা 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 প্রসেসে ভাগ করে দিলাম। চিন্তা করেন এইভাবে। তাহলে এটাকে আমরা বলতেছি লেভেল 1 ডিএফডি। আগেটা ছিল লেভেল 0, এটা হচ্ছে লেভেল 1। এখন লেভেল 1 এর পরেও আরো লেভেল থাকতে পারে, যেটাকে বলা আছে নেক্সট লেভেল। কি হতে পারে দেখেন, আমি যে লেভেল 1 বললাম, লেভেল 1 এই এই যে এক নাম্বার প্রসেসটা আছে আমাদের, দেখেন সেলস ক্রেডিট রেটিং চেক করা, এটার ভিতরে কি হতে পারে, এটার ভিতরে আবার আরো অনেক ছোট ছোট প্রসেস থাকতে পারে। অর্ডার রিসিভ করলাম, দেন আমরা স্ট্যাটাস চেক করলাম, এটা কি ঠিক আছে কিনা, যদি রিজেকশন থাকে রিজেকশন মেসেজ এখানে ক্যালকুলেট করলো, ওই রিজেকশন মেসেজ রেডি করে আমাকে পাঠিয়ে দিল, অথবা ঠিক থাকলে সে একটা মেসেজ পাঠাইয়া সে ওয়্যার হাউসের কাছে পাঠিয়ে দিল যে একটা অর্ডার আসছে, অর্ডারটা এরকম। তার মানে একটা প্রসেসের ভিতরে অনেক কাজ থাকতে পারে। তাহলে এই কাজগুলোকে আমরা আবার এই পরবর্তী যখন লেভেলে যাব তখন দেখবো যে 1 এর ভিতরে আবার ছোট ছোট কি কাজ আছে, 2 এর ভিতরে ছোট ছোট কি কাজ আছে, 3 এর ভিতরে ছোট ছোট কি কাজ আছে। যখন আমরা এরকম করে ফার্দার নিচের দিকে যাব তাহলে একটা সময় আমরা পেয়ে যাবো কি একদম ইউনিট বা মডিউলটা পেয়ে যাব। ওই যে আমরা ইউনিট টেস্টিং এর কথা বলছিলাম, মনে আছে? টেস্টিং এর ক্ষেত্রে ইউনিট টেস্টিং, তাহলে ইউনিট টেস্টিং আমরা কি করি, প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল মডিউলকে চেক করি। তার মানে আমরা আস্তে আস্তে ওই মডিউলের কাছে যাচ্ছি যে কি কি মডিউল আমাকে বানাইতে হবে। তাহলে আমরা প্রথমে দেখছিলাম টোটালটা একটা একটা প্রসেস, দেন আমরা দেখলাম যে না, এটার ভিতরে আবার অনেকগুলো ছোট ছোট কাজ হয়, এই কাজগুলোর ভিতরে আরো ছোট ছোট কাজ হয়। তার মানে আমাকে কি করতে হবে, প্রত্যেকটা আলাদা আলাদা কাজকে প্রথমে তৈরি করতে হবে, দেন ওটা মিলে হবে সেলস, আবার এটার ভিতরে যেগুলো আছে ওটা মিলে হবে এটা। তাহলে এই প্রত্যেকটাকে আমরা বলতে পারি কি, এটা একটা মডিউল, এই মডিউলের ভিতরে আবার অনেকগুলো ছোট ছোট মডিউল থাকতে পারে, এটা একটা মডিউল, এর ভিতরে ছোট ছোট মডিউল থাকতে পারে। তাহলে এই লেভেলটা যখন আমরা ব্রেক ডাউন করবো, যেটা হচ্ছে এরকম একটা ডায়াগ্রাম হবে, যেখানে একের ভিতরে এখানে এক নাম্বার যেটা বলা আছে যে সেলস, একটাকে আমরা আবার ভাগ করতেছি, একের ভিতরে কি 1.1 মানে 1.1, 1.2, 1.3, 1.4, এরকম করে যখন আমরা নেক্সট লেভেলগুলোতে যাব তখন দেখবো যে একদম আমরা টোটাল সিস্টেমের যেই কাজ সবকিছু আমাদের সামনে একদম গ্রাফিক্যালি চলে আসবে, যে ডেটাগুলো কোথা থেকে কোথায় যাচ্ছে, কি হচ্ছে না হচ্ছে, সবকিছু আপনার কাছে ভিজুয়ালাইজ হবে যদি আপনি এই পুরো ডায়াগ্রামটা কমপ্লিট করতে পারেন। তো এটাই হচ্ছে ডিএফডি বা ডেটা ফ্লো ডায়াগ্রাম। তাহলে আমাদের কাজ হবে যতটুকু আমরা জানলাম ইনফরমেশন, যে কি কি সিম্বল ইউজ করে ডিএফডি তৈরি করি আমরা, কোন সিম্বলগুলোকে আমরা কিভাবে কানেক্ট করতে পারবো, কার সাথে কিরকম, কনটেক্সট লেভেল ডায়াগ্রাম কাকে বলে এবং ওয়ান লেভেল ডায়াগ্রাম কাকে বলে, এটুকু অন্তত জানলাম আমরা। এখন আমাদের কাজ হচ্ছে আমরা যেটা করব, যে আমাদের তো ফার্দার লেভেল যেগুলো আছে এগুলো বুঝতে একটু প্রথমে প্রবলেম হবে। আপনাদের কাজ হচ্ছে যে আপনারা গুগল থেকে বা ইন্টারনেট থেকে আপনারা কি করবেন, কিছু ডিএফডি দেখবেন। প্রথমে দেখবেন কি রকম, যে কনটেক্সট ডায়াগ্রাম দেখবেন, যে আমি একটা লাইব্রেরি সিস্টেমের জন্য কনটেক্সট ডায়াগ্রাম গুগলে লিখে সার্চ করবেন, কনটেক্সট ডায়াগ্রাম ফর লাইব্রেরি সিস্টেম, কনটেক্সট ডায়াগ্রাম ফর ইউনিভার্সিটি সিস্টেম, কনটেক্সট ডায়াগ্রাম ফর হসপিটাল ম্যানেজমেন্ট সিস্টেম। তাহলে সে একটা কনটেক্সট ডায়াগ্রাম দিবে।
চেয়ারে এনে বসে আর কি, এটার ক্যামেরা অন পরে করা এটাকে লাগে। আপনি কি করতে পারবেন, এটাকে আপনারা আরো ভিতরের দিকে যখন দেখবেন যে 1 লেভেল দেখবো, 2 লেভেল দেখবো, তাহলে এরকম দুই একটা ডায়াগ্রাম যখন দেখবেন মোটামুটি ওই সিস্টেম সম্পর্কে একটা আইডিয়া পাবেন। বাট আপনাকে যদি প্র্যাকটিক্যালি নিজে থেকে বানাইতে হয় তাহলে কিন্তু অবশ্যই আপনাকে টোটাল সিস্টেম সম্পর্কে ক্লিয়ার আইডিয়া থাকতে হবে। আপনার আইডিয়া না থাকলে কিন্তু বানাইতে পারবেন না। কারণ আমি যদি নাই জানি যে ব্যাংকের এই যে কাউন্টারটা আছে, ক্রেডিট রেটিং কাউন্টার, ওর ভিতরে কি কি কাজ হয়, ওটা না জানলে কি আমি বানাইতে পারবো এটা সাবডিভিশন গুলো? পসিবল? না স্যার, এটা তো না জানা থাকলে হবে না তাহলে স্যার। আমাকে তো ওই কাউন্টারে যেয়ে বসে দেখতে হবে যে আসলে তার কাছে যখন একটা স্লিপ যায় সেটা নিয়ে সে কি কি করে, তার ওখানে আর কি কি কাজ আছে, কার কাছ থেকে অ্যাপ্রুভ নিতে হয়, কার কোথায় জমা রাখতে হয়, কি করতে হয়। তাহলে ওই সবগুলো অ্যাক্টিভিটি যখন জানবো দেন আমরা একটা মডিউলকে ফার্দার ডিফাইন করে করে এরকম বলতে পারবো। তাহলে আমাকে কিন্তু ক্লিয়ার আইডিয়া যদি না থাকে কোনো একটা সিস্টেম সম্পর্কে, তাহলে কিন্তু আমি সফটওয়্যারও বানাইতে পারবো না। আর সফটওয়্যার বানানোর জন্য তো আমাকে এই ডায়াগ্রাম আগে বানাইতে হয়, তাই না? তো এই ডায়াগ্রাম আগে বানাইতে হলে আমাকে ক্লিয়ার আইডিয়া থাকা লাগবে, মানে ডেটা কালেক্ট করতে হবে প্রপারলি, একদম অবজার্ভ করে অথবা ইনফরমেশন ইন্টারভিউর মাধ্যমে যে আমি কি কি কাজ করেন আপনি, কোথায় কোথায় ইনফরমেশন জমা হয়, কোথা থেকে ডেটা আনেন, কোথায় আমি স্টোর করবো, সবকিছু আমাকে ক্লিয়ারলি যখন জানবো দেন আমি এটাকে ভিজুয়ালাইজ করে এরকম মডেলে বানাইতে পারবো।